আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এগ্রি প্লাস জিএসটি দ্য লাস্ট ওয়ার্ড 2.0 এর আজকের ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা জিএসটি 24-25 সালে আসা কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। অ্যান্ড কোন কোশ্চেনটা সলভ করব? অবশ্যই ফিজিক্সের যে পার্টটুকু আছে ওইটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে? সো সাথে থাকবো আমি মাহবুব রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দেই। সো প্রথমেই আমি যেটা বললাম, জিএসটির 24 থেকে 25 মানে হচ্ছে 24-25 সালের আসা কোশ্চেনটা সলভ করবো। সো আমরা যদি একটু কথাটা বলে রাখি যে 24-25 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, ঠিক আছে? সো যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা দেওয়া হয়েছে, এখানে আমরা দেখতে পাইছি যে অনেকগুলো কোশ্চেনই শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। সো ফিউচারে যারা ক্লাসটা করতেছো তাদের হয়তো বা যেমন 26 সাল থেকে আমরা জানি যে শর্ট সিলেবাস নাই, সেখানে আসলে আমাদের ফুল সিলেবাস আছে। সো সেক্ষেত্রে আসলে তাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? চলো আমরা ক্লাসটা শুরু করি। সো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে বলে দিল যে আমাদের হচ্ছে 2 ঘন্টা পরে কি বলে দেওয়া আছে, 2 ঘন্টা পরে কোনো তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে, তাহলে মৌলটির অর্ধজীবন কত? অর্ধজীবন তো বোঝাও, অর্ধজীবন বলতে কি হাফ লাইফ কত, ঠিক আছে? কারণ আমাদের অর্ধজীবনটাকে আমরা এটা কি ধারা প্রকাশ করি? অর্ধজীবনকে আমরা প্রকাশ করি হচ্ছে আমাদের টি হাফ দ্বারা প্রকাশ করি। এই টি হাফটা আমাদের কত সেটা জানতে চাইছে। সো এটার জন্য আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি? খুব ইজিলি আমরা ব্যাপারটা বুঝতে পারি যে আমাদের যে সূত্রটা অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে আমাদের n ইজ ইকুয়াল টু আমরা জানি n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি, ঠিক আছে? এখানে কোনটা দ্বারা কি বোঝায় আশা করি জেনে ফেলার কথা। n দ্বারা বোঝায় হচ্ছে আমাদের টি সময় পরে কতটুকু অবশিষ্ট থাকে, তারপর হচ্ছে আমাদের n নট মানে হচ্ছে আমাদের একদম শুরুতে যখন আমরা গণনা শুরু করছিলাম তখন কতটা ছিল, তারপর ই তো আমরা জানি, আর হচ্ছে ল্যামডা মানে হচ্ছে কি, ল্যামডাটাকে আমরা কি বলি অবক্ষয় ধ্রুবক, আর টিটা হচ্ছে ওই টাইমটা, ঠিক আছে? সো এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে আমরা মোটামুটি করে ফেলতে পারি। বাট আমরা তো এখানে এমসিকিউ দেখাবো, ঠিক না? সো এখানে আমরা কি করবো, একটু শর্টকাটে অ্যাপ্লাই করতে হয়। সো শর্টকাটটা কি? শর্টকাটটা খুব সিম্পল কথা, দেখি আমি তোমাকে এইটা একটু লক করে নিই। শর্টকাটটা আমরা এইভাবে করবো, অবশ্যই এই জিনিসগুলো কিভাবে করবো সেটা হচ্ছে সাপোজ কি বললাম, আমার কাছে আমি প্রথমে যে আমি মৌলগুলো নিয়ে কাজ করতেছি, যেই আসলে মানে এটাকে কি বলে, মানে যেই অক্ষত যে পরমাণুগুলো নিয়ে কাজ করতেছি ওইটাকে সাপোজ চিন্তা করলাম সেটা আমাদের এক ভাগ আছে। কত ভাগ আছে? এক ভাগ আছে। এই এক ভাগটাকে আমি যদি চিন্তা করি টি হাফ সময় পরে, অর্ধজীবন পরে, এটা কত হয়ে যাবে? অর্ধজীবন মানে কি, যে সময় পরে ওই অক্ষত পরমাণুর অর্ধেক ক্ষয় হয়ে যায়, কিংবা ওই অক্ষত পরমাণুর আর অর্ধেক ক্ষয় থাকে, অর্ধেক অক্ষত থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে টি হাফ বা অর্ধায়ু, ঠিক না? তার মানে আলটিমেটলি আমরা বলা যায় যে প্রথমে যদি আমি একটা নিয়ে কাজ করি, প্রথমে যদি আমি এক অংশ নিয়ে কাজ করি, টি হাফ সময় পরে সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে অর্ধেক, সেটা কত হয়ে যাবে? অর্ধেক, ঠিক আছে? এরপরে এই অর্ধেক নিয়ে যদি আমরা চিন্তা করি, এই অর্ধেক টি হাফের পরে কত হবে বলতো? টি হাফটা কিভাবে আমরা লিখবো? এইভাবে টি হাফ, এই টি হাফ পরে কত হবে বলতো? এই অর্ধেকটা আরো অর্ধেক হয়ে যাবে, আরো অর্ধেক হয়ে যাবে মানে কি 1/4, ঠিক আছে? এই 1/4টা যদি আবার টি হাফ যদি আমি সময়টাকে দেই, তাহলে এই টি হাফ সময় পরে কত হয় বলতো? 1/8 হবে। মানে টি এই 1/4 এর সাথে হাফ গুণ করো, তাহলে তো হচ্ছে 1/4 এর হাফ কত হবে? 1/4 ইন্টু হাফ কত হচ্ছে? 1/8। এই 1/8 কেই যদি আরো তুমি টি সময় দাও, টি হাফ সময় দাও, তাহলে কত হবে বলতো? এটা হয়ে যাবে এটার অর্ধেক, এটার অর্ধেক মানে কত? 1/16। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, বুঝছো? এক অংশ নিয়ে কাজ করতেছিলাম, ওটা টি হাফের পরে হাফ হয়ে গেল, ওই হাফের সাথে আবার হাফ গুণ করলে 1/4 এর সাথে হাফ গুণ করলে 1/8, 1/8 এর সাথে গুণ করলে 1/16, তাহলে এখন কত আছে? 1/16 অংশ আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন এখন আমরা এখান থেকে যদি একটু দেখি, আমরা যদি এখান থেকে দেখি, তাহলে এখান থেকে আসলে আমাদের সময় অতিবাহিত কটা হয়েছে? এখানে একটা সময় অতিবাহিত হয়েছে, এখানে একটা সময় অতিবাহিত হয়েছে, এখানে একটা সময় অতিবাহিত হয়েছে, এইখানে ভাই আরেকটা সময় অতিবাহিত হয়েছে। তাহলে এখানে কত সময় অতিবাহিত হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি 40 হাফ সময় অতিবাহিত হয়েছে। এখন কতটুকু অতিবাহিত হয়েছে সেটা আমরা বলেই দিছে, সেটা কি বলে দেওয়া আছে? 2 ঘন্টা। 2 ঘন্টা পরেই তো 1/16 হয়েছে, দেখো তো বলে দেওয়া আছে না? 2 ঘন্টা পরে কত হয়েছে? 1/16। তো আমরা দেখতে পেলাম যে 4টা টি হাফের পরে সে কি হয়েছে? 1/16 হয়েছে, ঠিক না? তাহলে আমরা এটা কি লিখতে পারি যে এটাই যেগুলো আমরা লিখতে পারি 2 ঘন্টা। এখন দেখো আনসারটা কোথায় দেওয়া আছে? ঘন্টাতে দেওয়া আছে, মিনিটে দেওয়া আছে, বেশিরভাগ মিনিটে দেওয়া আছে। সো আমরা একটু মিনিটে কনভার্ট করি, তাহলে 2 ঘন্টাকে মিনিটে কনভার্ট করলে কত হবে? অনেক কঠিন কিছু তো না। তাহলে আমরা জানি যে 120 মিনিট, ঠিক না? 120 মিনিট। তাহলে এবার আমরা এখান থেকে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো না যে টি হাফ বা অর্ধায়ু যেটা আছে সেটা, বা অর্ধজীবন যেটা আছে, আমরা 4 দিয়ে ভাগ করলে কত পাবো? 30 মিনিট। এই তো এটাই হয়ে গেছে আমাদের আনসার। এটাই হচ্ছে আমাদের যে টি হাফ ইজ ইকুয়াল টু 30 মিনিট, ঠিক আছে? সো আমি যখন করাচ্ছি তখন তোমাদেরকে অনেক কিছু ডিসক্রাইব করতেছি, অনেকটা একটা শর্টকাট বুঝাচ্ছি, সেখানে অনেক টাইম লাগছে। বাট তুমি যদি পরীক্ষার হলে যদি এই সূত্রটা অ্যাপ্লাই করো বা এই ফর্মুলাটা বা এই শর্টকাটটা অ্যাপ্লাই করো, তাহলে খুব বেশি সময় লাগার কথা না, আর ক্যালকুলেশনটা অনেক কমে যাচ্ছে। তাহলে আমাদের আনসার কোনটা বলো? আনসার হচ্ছে আমাদের এই যে 30 মিনিট, এক নাম্বারটা। মিলাই দেখো, এই যে আনসারটা মিলে গেল।
ওকে, চলো এরপরে বলে দেওয়া আছে যে 8টি সমান ব্যাসার্ধের, তাহলে হচ্ছে এটা আমরা একটু দাগাই ফেলি যে আমাদের কি বলে দিছে। বলে দিছে 1 নম্বরে বলছে 8টি সমান ব্যাসার্ধের পানির ফোঁটা বায়ুর মধ্যে দিয়ে 8 সেন্টিমিটার বেগে 8 সেন্টিমিটার বেগের নিচে পড়ছে। ওই ফোঁটাগুলো একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হলো। এর প্রান্তীয় বেগ কত? এ কি বলছে, এর প্রান্তীয় বেগ কত? সো যেটা বললাম যে 26 সালের যারা আগে আসো, যারা শর্ট সিলেবাস পড়ে আসছো, তাদের জন্য জিনিসটা অনেক কঠিন হওয়ার কথা, কিংবা দেখেই বুঝতে পারবে না যেটা কোন সিলেবাস থেকে আসছে বা কোথা থেকে আসছে। সো আমি বলে রাখি, এটা আমাদের আসলে পদার্থের ঘাটনিক ধর্ম, যেটা শর্ট সিলেবাসের বাইরের পার্টটুকু আছে, যেটা আসলে আমাদের তরল পদার্থ বা ফ্লুইড নিয়ে কাজ করে, ওইখান থেকে আসছে, ঠিক আছে। সো ওইখানে যদি আমি একটা কনসেপ্টের কথা বলি, এখানে কোন কনসেপ্ট থেকে আসছে, ওইখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আমার যখন বৃষ্টি পড়তে থাকে, সাপোজ একটা বৃষ্টি পড়তেছে, এখন আমরা তো জানি যে বৃষ্টি যদি উপর থেকে পড়ে তার উপর একটা কি কাজ করে, অভিকর্ষজ ত্বরণ কাজ করে। এই অভিকর্ষজ ত্বরণের কারণে তার কি হয় বলতো, তার আসলে ভেলোসিটি বাড়তে থাকে। এখন পানিটা বা বৃষ্টি ফোঁটা এত উপর থেকে পড়তেছে, এটার ভেলোসিটি বাড়তে বাড়তে এমন একটা সময় চলে আসার কারণে যে তার গতিশক্তি অনেক বেশি। তার গতিশক্তি অনেক বেশি হলে তো আমার মাথাটা ফুটা করে চলে যাওয়ার কথা, বাট নর্মালি কেমন হয়, আর হইলে কি মানে মানব জাতি থাকতো না তো। সো যেটা হচ্ছে কি, এই যে পানি যখন একটা ফ্লুইড মানে হচ্ছে বায়ুর মধ্যে দিয়ে যখন পড়তে থাকে, তখন এটার উপর আসলে 3টা বল কাজ করে। কয়টা বল? 3টা বল কাজ করে। একটা বল যেটা আসলে আমাদের ওজন, সেটা হচ্ছে এমজি কাজ করতেছে। আরেকটা বল যেটাকে আমরা বলি হচ্ছে প্লবতা, এটাকে আমরা কি বলি, প্লবতা কাজ করে, ঠিক আছে। আরেকটা বল কাজ করে, সেটা হচ্ছে আমরা বলি সান্দ্রতা, যেটাকে আমরা কি বলি, সান্দ্রতা। সো এতটুকু মাথায় রাখলেই হলো যে এই 3টা বলের কারণে সাপোজ হচ্ছে তার ভেলোসিটি যত বাড়তে থাকে, তার সান্দ্রতা তত বাড়তে থাকে, বা বাধা তত বাড়তে থাকে। ব্যাপারটা বুঝছো? সাপোজ এই হচ্ছে আমাদের পানির ফোঁটাটা, আমি একটু ডিটেলস দেখাচ্ছি আর কি, যদি কারো মনে হয় যে না আসলে জাস্ট আনসারটাই দেখবো, দেখতে পারো। সো এই হচ্ছে ভাই পানির ফোঁটাটা। এই পানির ফোঁটাটার উপর আসলে আমাদের 1 নাম্বার কাজ করতেছে এখানে প্লবতা, 1 নাম্বার। এরপরে কাজ করতেছে উপরের দিকে বাধা হিসেবে কাজ করতেছে কি বলতো, বাধা হিসেবে কাজ করতেছে সান্দ্রতা, সান্দ্রতা কাজ করতেছে। এদিকে কাজ করতেছে প্লবতা, প্লবতা আশা করি জানার কথা, 9 10-এ পড়ে আসছো, এটা হচ্ছে আমাদের সান্দ্রতা। তারপর এই সান্দ্রতার উপরে এদিক বরাবর কাজ করতেছে কি বলতো, এমজি। এদিক বরাবর কাজ করতেছে কত, এমজি, ঠিক আছে। আচ্ছা, এই সান্দ্রতার মানটা কত হয় মনে আছে? সান্দ্রতার মানটা হচ্ছে আমাদের 6 পাই আর ইন্টু ইটা, 6 পাই আর ইন্টু কি, ইটা। সো ইটা ইন্টু আসলে আমাদের কি ভেলোসিটি আছে ভি, 6 পাই আর ইন্টু ইটা ইন্টু হচ্ছে ভি। সো এখানে আমরা যেটা দেখতে পাই যে আমাদের যখন নিচে পড়তে থাকে, এই পানি ফোঁটাটা যখন নিচে পড়তে থাকে, তার ভেলোসিটি বাড়তে থাকে। তার ভেলোসিটি যখন বাড়তে থাকে, তখন আমাদের এই সান্দ্রতাও বাড়তে থাকে। সান্দ্রতা মানে উপরের দিকে যে বলটা, যেটা বাধা প্রদান করতেছে, তাহলে এই বলটা যখন বাড়তে থাকে, একটা সময় পরে এই এমজি আর এই দুইটার যোগফল সমান হয়ে যায়। এমজি আর এই দুইটার কি হয়, যোগফল সমান হয়ে যায়। যখনই এই দুইটার যোগফল সমান হয়ে যায়, তখন আলটিমেটলি এটার উপর কোনো ধরনের ফোর্স কাজ করে না তো, কারণ আলটিমেটলি এটার উপর নিচের দিকে যা বল প্রয়োগ করতেছে, উপরের দিকে দুইটার যোগফলও সেম, তাহলে এইটার উপর বাহ্যিক কোনো ধরনের বল নাই। বাহ্যিক যদি কোনো ধরনের বল প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু কিভাবে যাবে বলতো, সমবেগে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা, যে একটা সময় পরে ভেলোসিটি বাড়তে বাড়তে এমন একটা ভেলোসিটিতে পৌঁছায়, যখন আলটিমেটলি আমাদের এই যে নিচের এমজি আর এই যে সান্দ্রতা প্লাস প্রবতা যোগফল সমান হয়ে যায়, তখন তার একটাই ভেলোসিটি থাকে, ওই ভেলোসিটিটাকে তখন আমরা বলি হচ্ছে প্রান্তিক বেগ বা অন্তবেগ, প্রান্তিক বেগ বা অন্তবেগ। সো এটা ছিল আমাদের কনসেপ্ট, বাট এটার জন্য আমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে আমাদের অন্তবেগ বা প্রান্তিক বেগের সূত্রটা। সেটা কি বলতো, সেটা আমরা একটু মুখস্থ করে নিব। সেই সূত্রটা হচ্ছে ভাই এইটা, যে ভি ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে আমাদের টোয়াইস আর স্কোয়ার, আর এইখানে হচ্ছে আমাদের হচ্ছে ঘনত্বের পার্থক্য, ঠিক আছে, ঘনত্বের পার্থক্য। সাপোজ এখানে আমরা দুইটা পদার্থ কাজ করতেছে, দেখো তো, একটা পদার্থ হচ্ছে আমাদের পানি, আর কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, বায়ুর মধ্যে দিয়ে। তাহলে এখানে দুইটা পদার্থ, তাহলে দুইটা পদার্থের পার্থক্য নিব, ঘনত্বের পার্থক্য নিব। তাহলে আমরা কার ঘনত্ব বেশি হবে, পানির ঘনত্ব। তাহলে পানির ঘনত্ব থেকে আমি বায়ুর ঘনত্ব বাদ দিব, তাহলে এখানে পাবো হচ্ছে ডেল রো। ডেল রোর সাথে আমরা কি করব, জি গুণ করব, আর নিচে থাকবে কত, টোয়াইস আর স্কোয়ার, সরি, এটা হবে হচ্ছে 9 ইটা, 9 কত, ইটা। এই ইটাটাকে আমরা বলি সান্দ্রতাঙ্ক, এটাকে কি বলি, সান্দ্রতাঙ্ক, ঠিক আছে। সো যারা সামনের ব্যাচ আসো, তারা তো মোটামুটি এগুলো পড়ে আসছো, সেই জন্য আমি একদম ডিটেলস বললাম না, যেহেতু আমরা শুধুমাত্র সলিউশন করাচ্ছি। আর আগের ব্যাচ যারা আসো, তারা যা সূত্রটা একটু মাথায় রাখে, ঠিক আছে। সো দেখো, সো আমি যেটা বললাম যে এটা হচ্ছে আমাদের ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 2r স্কোয়ার ডেল রো ইন্টু জি ভাগ হচ্ছে 9 ইটা, এই হচ্ছে কথা। তাহলে এটাকে আমরা একটু লক করি, থিওটাকে আমরা আলাদা করে রাখি, থিওরিটাকে আলাদা করে রাখলাম। ওকে, সো এই হচ্ছে কথা। সো এখন আমাদেরকে কি বলছে, বলে দিছে যে ভাই ভি ইজ ইকুয়াল টু কত হবে বলতো, 8 সেন্টিমিটার পার সেকেন্ড, যদি 8টা ফোঁটা নর্মালি পড়তে থাকে। এখন বলছে যে ওই ফোঁটাগুলো যদি একত্রিত হয়, ওই ফোঁটাগুলোকে আমি কি করলাম, একত্রিত করে ফেললাম। একত্রিত করে যদি একটা বড় ফোঁটায় পরিণত করা হয়, তাহলে প্রান্তীয় বেগ কত। এখন তুমি চিন্তা করো তো, এই দুইটা ঘটনার মধ্যে আমি যদি এই সূত্রের সাথে তুলনা করতে চাই, তাহলে কি কি ডিফারেন্স হবে চিন্তা করো তো।
এক নাম্বার যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে আর চেঞ্জ হয়ে যাবে। ছোট ছোট ফুটা ছিল 8টা, এগুলোকে যদি জোড়া লাগায় তার ভলিউম কি বাড়বে না? ভলিউম যদি বাড়ে তার আসলে রেডিয়াসটা বাড়বে না? অবশ্যই রেডিয়াস বাড়বে, তাহলে আমাদের 8টা চেঞ্জ হবে। ভালো কথা। ডেল রো কি চেঞ্জ হবে না? পানি আর বায়ু দুইটা জায়গায় তো সেম, আমি বড় ফুটা করি ছোট ফুটা করি, পানি আর বায়ুই তো আছে, তাহলে ডেল রো চেঞ্জ হবে না? জি এর মান চেঞ্জ হবে, জি এর মানও চেঞ্জ হবে না। ইটা কি চেঞ্জ হবে না? এই ইটা কার উপর ডিপেন্ড করে? এই ইটাটা ডিপেন্ড করে আসলে পদার্থের উপর। এন্ড পদার্থ কোনটা? পানি। তাহলে এখানে আমাদের ইটা চেঞ্জ হবে, ইটাও চেঞ্জ হবে না। তাহলে আলটিমেটলি আমাদের কিসের উপর ডিপেন্ড করতেছে? সেটা হচ্ছে আমাদের আর এর উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই দুইটার ক্ষেত্রে আমাদের ভি ইজ প্রপোর্শনাল টু আমাদের কি বলতো আর স্কয়ার লিখতে পারি কি ভি ইজ প্রপোর্শনাল টু আর স্কয়ার, বা আর এর উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে। সো এখন এবার আমরা দেখবো যে এবার আমরা দেখার চেষ্টা করবো যে সেকেন্ড কেসে যে আমাদের যে বড় ফুটাটা আছে ওটা রেডিয়াসটা তাহলে কেমন, এটা আমাদের বের করতে হবে। তাহলে বড় ফুটাটার রেডিয়াসটা কিভাবে বের করবো? খুব সিম্পল কথা, আমরা যদি এইখানে 8টা ফুটা আছে, এই 8টা ফুটা যদি আমরা ভলিউম বের করি তাহলে একটা ফুটা কত হবে? 4/3 পাই আর কিউব, ছোট হাতের আর কিউব। এটাতে বোঝার কথা না? মানে একটা ফোটার কথা যদি চিন্তা করি সেটাকে আমি একটা গোলকের মতো চিন্তা করতে পারি, বা স্ফেয়ারের মতো চিন্তা করতে পারি। তার আসলে ভলিউমটা কত? 4/3 পাই আর কিউব। তো এই যে 4/3 পাই আর কিউব লিখলাম, কয়টা ফুটা আছে? 8টা ফুটা আছে। 8 দিয়ে গুণ করে ফেললাম, 8টা ফুটা। ঠিক আছে। এই 8টা ফুটা মিলেই কিন্তু বড় ফোটাটা তৈরি হচ্ছে। তাহলে এই বড় ফোটাটার ভলিউম হবে কত? 4/3 পাই, রেডিয়াসটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের আর কিউব। ব্যাপারটা বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের একটা ফোঁটা, 8 দিয়ে গুণ করলে 8টা ফোঁটা, এই 8টা ফোঁটা মিলেই এই ফোঁটাটা তৈরি হচ্ছে। ঠিক আছে। সো দেখে বোঝা যাচ্ছে আমাদের এখানে সুন্দর কাটাকাটি করা যাবে, 4/3 কাটা, 4/3 কাটা, পাইও কাটা। ঠিক আছে। সো এবার এখান থেকে আমরা কি করতে পারি দেখো তো, আমরা এখানে আর কিউব আছে, আমরা কি করব? কিউব রুট করব। কিউব রুট করলে এটা হয়ে গেছে কত? বড় হাতের আর। এবার বলো তো 8কে কিউব রুট করলে কত হয়? এটা আসলে পারার কথা ভাই, কত হবে? 2 হবে। কত হবে? 2 হবে। 2 ইন্টু আর এটা তো চলে গেল, কিউব করলে রুট কিউব করলে কত হবে? আর হবে। তাহলে এখান থেকে আমরা একটা শর্ত পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বড় হাতের আর যেটা আছে, বড় ফোঁটাটার যে রেডিয়াস আছে সেটা হচ্ছে ছোট ফোঁটাটার প্রত্যেকটা ফোঁটার রেডিয়াসের দ্বিগুণ হবে। ডান। আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের এই শর্তে। আমরা চলে যাব কোন শর্তে? এই শর্তে। তাহলে এই শর্ত যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, এই শর্ত যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা কি দাঁড়াচ্ছে দেখো তো। আমরা সাপোজ আমরা যে বড় ফোঁটা আছে না, ওই বড় ফোঁটাটার ভলিউমটাকে বললাম, ভেলোসিটিটাকে বললাম, অন্তবেগটাকে বললাম হচ্ছে ভি। এটাই আমাদেরকে বের করতে বসে। দেখো তো এই বড় ফোঁটাটা প্রান্তীয় বেগ বের করতে বসে না, ওইটা হচ্ছে আমাদের বড় হাতের ভি। ঠিক আছে। আচ্ছা, সো বড় হাতের ভি আর নিচে হবে কত? নিচে হবে কত? ছোট হাতের ভি। কেন বলতো? বড় হাতের ভি দ্বারা বোঝাচ্ছে আসলে বড় ফোঁটাটা, আর নিচে হচ্ছে ছোট ফোঁটার ভেলোসিটি হচ্ছে ছোট হাতের ভি। ইকুয়াল টু কত হয় বলতো? এখানে হবে আমাদের কত? আর স্কোয়ার। কিভাবে সমানুপাতিক বলে দেওয়া আছে না? আর স্কোয়ারের সমানুপাতিক। তাহলে এখানে হবে আর স্কোয়ার, আর এখানে হবে ছোট হাতের আর স্কোয়ার। বুঝছো কিনা বলো? অনুপাত যদি এরকম সমানুপাত যদি এরকম দেওয়া থাকে তাহলে আমরা এরকম অনুপাত আকারে লিখতে পারি, তো এটা তো জানার কথা। তাহলে এবার আমরা দেখি, বের করি চলো। তাহলে এখানে পাচ্ছি আমাদের বড় হাতের ভি, আর এই ছোট হাতের ভিটা কত? ছোট ফোঁটাগুলোর প্রান্তীয় বেগ কত বা অন্তবেগ কত বলে দেওয়া আছে না? 8 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটা হবে আমাদের 8। ওকে। এরপরে বড় হাতের আরটাকে আমরা কি লিখতে পারি? টোয়াইস আর। তাহলে আমরা লিখে ফেলি টোয়াইস আর স্কোয়ার। আর নিচে কত? আর স্কোয়ারই রাখলাম। তাহলে এবার তুমি আমাদের দেখে বোঝা যাচ্ছে কিনা বলো তো, দেখে বোঝা যাচ্ছে না কিনা বলো। এই পার্টটুকুকে একটু ক্যালকুলেশন করি, তাহলে এটা কত হবে? 4 আর স্কোয়ার হবে। তাহলে আর স্কোয়ার কাটা থাকলো এখানে 4। তাহলে এইখান থেকে খুব ইজিলি আমরা বলতে পারি যে ভি ইজ ইকুয়াল টু, এখানে থাকলো হচ্ছে আমাদের 4 আর ইন্টু কত হবে? 8। তাহলে 4 আটা কত হবে ভাই? 32 সেন্টিমিটার পার সেকেন্ড। কত? 32 মিটার পার সেকেন্ড। এখন তো ওইটাই থাকবে যেটা আমাদেরকে দেওয়া আছে, 8 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 8 গুণ করলে কত হবে? 32 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আনসার কোনটা হবে বলো তো? আনসার হবে খুব ইজিলি 32 সেন্টিমিটার পার সেকেন্ড। বুঝে আছো? ওকে। সো এই হচ্ছে মোটামুটি কথা। সো আমি তোমাকে জাস্ট আরেকটু রিক্যাপ করে দিই। সো একটা পানির ফোঁটা যখন পড়তে থাকে তার উপর 3টা ফোর্স কাজ করে। একটা হচ্ছে আমাদের সেই সান্দ্রতা, একটা হচ্ছে প্লবতা, একটা হচ্ছে আমাদের এমজি। একটা সময় পরে কি হয়? এই সান্দ্রতা আর প্লবতার যোগফল এই এমজি সমান হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে ভেলোসিটিটা চেঞ্জ হয় না, কারণ ফোর্স আলটিমেটলি আমাদের কোনো নেট ফোর্স নাই। তো ফোর্স যখন চেঞ্জ না হয় তখন আলটিমেটলি আমাদের এই ভেলোসিটিটা পাই, যেটাকে আমরা বলি অন্তবেগ। সো এই অন্তবেগের সূত্রটা আমরা একটু কি করে নেব? মুখস্থ করে নিব। সো দুইটা কেসেই আমাদের অন্তবেগের, বাকি সবকিছু কনস্ট্যান্ট থাকে। তাহলে কার উপর ডিপেন্ড করতেছে? আর স্কোয়ারের উপর ডিপেন্ড করতেছে। তো আর স্কোয়ারের উপর যদি ডিপেন্ড করে তাহলে আমরা ডিরেক্ট এই অনুপাত আকারে লিখতে পারি। এই অনুপাত আকারে লিখে বাকিটা ক্যালকুলেশন করলে আমরা আনসারটা পেয়ে যাবো। ঠিক আছে। ওকে, আগাই। ওকে, আগে এরপরে বলে দেওয়া আছে, দেখো এটা আমাদের সেম চ্যাপ্টারের একদম ওইখান থেকে আসছে, ফ্লুইড থেকে আসছে। বলে দেওয়া আছে যে একটি স্পর্শকোণ যদি 90 ডিগ্রির চেয়ে বেশি হয় তবে তরলের পৃষ্ঠটা কেমন হবে। ঠিক আছে। সো সাপোজ এটাকে আমরা চিন্তা করতে পারি পানির সাথে আর হচ্ছে পারদের সাথে তুলনা করতে পারি। সো আমাদের সাপোজ একটা টেস্ট টিউব নিলাম, আমরা কি করলাম, এই যে একটা টেস্ট টিউব নিলাম। এই টেস্ট টিউবের নর্মালি আমরা যেটা দেখতে পাই, যদি আমরা পারদ নেই, কি নেই? পারদ যদি নেই তাহলে পারদটা এইরকম কাইন্ড অফ এরকম থাকে পারদ।
পারদটা কেমন থাকে, এরকম থাকে। তো এই যে যখন এরকম এরকম, এটাকে আমরা বলি কি, উত্তল বলবো না অবতল বলবো? অবশ্যই এটাকে উত্তল বলবো। তো যখন এরকম উত্তল অবস্থায় থাকে তখন আলটিমেটলি এটা যদি আমরা স্পর্শকোণ বের করতে চাই, সাপোজ এটা স্পর্শকোণ বের করবো, কিভাবে করবো বলতো? অবশ্যই স্পর্শকোণটা বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যেটা স্পর্শ বরাবর দাগ টেনে নিব, তাহলে এইটা স্পর্শ বরাবর যখন দাগ টানলাম তখন আলটিমেটলি আমরা বলতো কোনটা যখন বের করবো, এই কোনটা কিভাবে বের করবো? অবশ্যই যে পানির ভিতরে বা তরলের ভিতর দিয়ে এই কোনটা বের করার চেষ্টা করবো, তাহলে এই কোনটা তখন দেখতে পাবো 90 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে কি বড়, এই যে দেখো 90 ডিগ্রির চেয়ে বড় হবে। আর 90 ডিগ্রির সমান যদি হইতো তাহলে কেমন হইতো বলতো? 90 ডিগ্রির যদি সমান হইতো, 90 ডিগ্রি যদি সমান হতো তাহলে ব্যাপারটা থাকতো এরকম যে আমাদের পানিটা থাকতো বা যে তরল পদার্থ যেটা নিলাম ওটা থাকতো এরকম, তাহলে আলটিমেটলি এটা 90 ডিগ্রি হইতো। তাহলে কত হইতো? এটা তখন 90 ডিগ্রি হইতো। বাট যখন আলটিমেটলি এটা এরকম উত্তল অবস্থায় থাকছে তখন দেখবে এটা 90 ডিগ্রির চেয়ে, মানে দেখো আমি তোমাকে দেখাই যে সাপোজ আমরা যদি কোণের কথা চিন্তা করি, এই যে এই কোণটার কথা যদি চিন্তা করি, সাপোজ এই কোণটা হচ্ছে এরকম, এই কোণটা হচ্ছে এরকম, ঠিক আছে? তো যখনই এটা উত্তল অবস্থায় থাকা শুরু করলো তখন আসলে আমাদের এই কোণটা এরকম ভাবে, ওই এই কোণটা এরকম ভাবে বাঁকা শুরু করলেন, তখন এটা কি বলতে পারি, এটা 90 ডিগ্রি। যখন ওটা উত্তল হওয়া শুরু করছে তখন এই 90 ডিগ্রির চেয়ে বড় হওয়া শুরু করবে, ঠিক আছে? তো এইভাবে আমরা মাথায় রাখতে পারি যে আমাদের যদি 90 ডিগ্রির চেয়ে বেশি হয় সেটা হবে কি হবে, উত্তল হবে। আর যদি 90 ডিগ্রির চেয়ে কম হয় তাহলে কি, তাহলে হবে অবতল হবে। নিজেরা একটু চিন্তা করলে বুঝতে পারবা, ঠিক আছে? আগাই চলো। বলে দেওয়া আছে 5 কেজি ভরের বস্তু 30 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে অভিকর্ষ বলে প্রভাবে পড়লো, 3 সেকেন্ড পর তার গতিশক্তি কত? 3 সেকেন্ড পর তার গতিশক্তি কত? চলো আমরা একটু ক্যালকুলেশন করি। সো দেখো প্রথমে হচ্ছে আমরা একটা ভূমি এঁকে নিলাম, এই হচ্ছে আমাদের সেই ভূমিটা, এই হচ্ছে আমাদের কি বলতো ভূমিটা। এখানে যদি একটা বলের কথা চিন্তা করি, এই হচ্ছে আমাদের সেই বলটা, এইটার আমাদের কি কি ডাটা দেওয়া আছে, এটা আমাদের ভর দেওয়া আছে 5 কেজি। এটা বলছে, এইটা কি বলছে, 3 সেকেন্ড পড়ছে, ওকে? সো 3 সেকেন্ড পরে কি করলো, সাপোজ হচ্ছে এই জায়গায় আসছে, 3 সেকেন্ড পর সাপোজ এই জায়গায় আসছে। সো এই জায়গায় আসার পরে আমাদেরকে বুঝতে হবে গতিশক্তি কত, তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, এইখানে এই পজিশনে আমাদের কি বের করতে হবে, ই কাইনেটিক বের করতে হবে। ই কাইনেটিক মানে কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো তো হাফ এম ভি স্কোয়ার যদি হয় তাহলে আমাদের এম তো জানি, ভর তো আমি জানি 5 কেজি, লাগবে হচ্ছে ভিটা, লাগবে কি ভিটা। তাহলে এই পার্টে আমাদের আসলে ভিটা বের করতে হবে। কারণ ভি বের করার জন্য আমাদের কি ডাটা দেওয়া আছে বলতো, সেকেন্ড দেওয়া আছে, সেকেন্ড। তো এখন আমরা জানি যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু আমরা কি জানি বলতো, ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু আমরা জানি কি বলতো, ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, তাই না, ইউ প্লাস এটি। তাহলে এখন দেখো তো আমরা ইউ যদি চিন্তা করি, আদিবেগ কত, 0, মুক্তভাবে পড়তেছে 0, জি এর মান কত হবে, জি এর সমান, জি মানে কত, জি মানে হচ্ছে আমাদের 9.8। এখন বলো তো 9.8 বসাবা নাকি 10 বসাবা? এখন বলো তো এইখানে একটা আমাদের কনফিউশন ক্লিয়ার হতে পারে যে আমাদের 9.8 বসাবো নাকি 10 বসাবো। অপশনগুলো দেখো ভাই কত কাছাকাছি, 2190, 2160। তাহলে যখন দেখতে পাচ্ছ অপশনগুলো এত কাছাকাছি, তুমি 10 বসালে কিন্তু আসলে এক্সাক্ট আনসার পাবা না। এক্সাক্ট আনসার না বসালে তুমি টাকা পাবা কোনটা, ঠিক আছে? সেই জন্য আমরা 9.8 বসাবো ইন্টু টাইম, টাইম মানে কত 3। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 9.8 ইন্টু 3। তাহলে এটাকে নর্মালি এইভাবে রাখি, সমস্যা না, আমাদের এখানে ক্যালকুলেশন করতেও ভয় লাগতেছে, এই হচ্ছে কথা। তাহলে ভি তো পেয়ে গেলাম ভাই, 3 সেকেন্ড পর তার ভেলোসিটি কত সেটা তো পেয়ে গেলাম, ইনপুট দিয়ে দাও, শেষ, কাজ শেষ না? কাজ শেষ, কিন্তু কাহিনী হচ্ছে এই আনসারটা বের করাটা টাফ, ঠিক আছে? তো দেখি তো আমরা হাফ এম, এম এর মান কত, এম এর মান হচ্ছে আমাদের 5, আর ভি এর মান কত, ভি এর মান হচ্ছে আমাদের 9.8 ইন্টু হচ্ছে কত 3, ওকে? সো দেখো এখান থেকে আমরা কি করতে পারি, হাফ এইটা নিলাম, এরপরে এই 9.8 কয়টা আছে, দুইটা আছে যেহেতু স্কোয়ার আছে। তো 9.8কে আমি এভাবে লিখতে পারি না যে 98 ভাগ হচ্ছে 10, এভাবে লিখতে পারি না, মানে দশমিক রাখতে চাচ্ছি না আর কি। সো এখানে দুইটা আছে, তাহলে আমাদের ইন্টু হচ্ছে কত, 98 ভাগ হচ্ছে 10, এভাবে রাখলাম। ইন্টু হচ্ছে 3 এ কয়টা আছে, দুইটা আছে, তাহলে হচ্ছে 3 3 9 হলো। এবার একটু কাটাকাটি করি আর কি, কি করবো, একটু কাটাকাটি করি। এই কাটাকাটি করতে যেহেতু শহীদ হয়ে যাবো ভাই, এইগুলো হচ্ছে তোমার টাইম খাবে, বুঝছো? এগুলো খুবই সহজ ম্যাথ, ক্যালকুলেটর বসালে হয়ে যেত, বাট তাও তোমার একটু কি নিবে, একটু টাইম নিবে, ঠিক আছে? সো দেখি এটা আমরা একটু ক্যালকুলেশন করি। সো দেখো আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের এই 2 দিয়ে যদি 98কে কাটি তাহলে কত পাবো, 49, ঠিক আছে? আচ্ছা, এই 5 দিয়ে যদি 10কে কাটি তাহলে হবে 2, আবার এই 2 দিয়ে যদি 98কে কাটি তাহলে হচ্ছে আমাদের 49 হলো, ঠিক আছে? এই হচ্ছে কথা। এখন কিন্তু আর খুব একটা কাটাকাটি করা যাচ্ছে না, যাচ্ছে কি, যাচ্ছে না। তো তার নিচে আছে 10, তাহলে 10 থাক, সমস্যা নেই। কোনো একটা জিনিস যদি আমরা আনসার পাই তো ওটাকে যদি 10 দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে আমরা বুঝতেই পারতেছি কত হবে, মানে খুব ইজিলি করা যায়। তো এটা আমাদের 10 এখানে থাক, নিচে আছে 10 আর উপরে আছে কত, 49 ইন্টু 9, ওকে? সো আমরা একটা বড় ইকুয়েশন, বড় কোশ্চেন, মানে সরি বড় যে ক্যালকুলেশনটা সেটা আমরা করে ফেলি। 49 ইন্টু 49 তাহলে কত হবে বলো তো, 9 নং 81, ঠিক আছে? হাতে আছে কত 8, 4 নং 36, 36 সাথে 8 গুলো করলে কত পাচ্ছি 44, ওকে? ইন্টু 4 নং 36,
4 নং কত 36, 3 আছে, তারপর 4 4 16, 19, এই তো। তাহলে আমরা পাচ্ছি এখানে 1 আর এখানে হচ্ছে 0, 10 হইলো, তাহলে এখানে হবে কত 4, এখানে পাবো এত পাইলাম। এই ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমরা এখানে পাচ্ছি 2401। 2401 এর সাথে কত গুণ হয় বলো তো? আরেকটা আছে 9, তাহলে এই 9টা আমরা গুণ করে ফেলি, এই 9টা আমরা গুণ করে ফেলি, ঠিক আছে? সো 9 গুণ করে ফেলি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 9 0 4 নং কত 36। এই মিলা লাগছে, মিলতেছে মনে হচ্ছে না? হ্যাঁ, এই তো। তাহলে আমরা 4 নং 36 হাতে আছে 3, 9 দুগুণা 18, 18 সাথে 3 গুণ করলে পাচ্ছি 21, এই তো এইটা। এখন এই পার্টটুকুর সাথে আমাদের কি লাগবে? এই যে এই পার্টটুকু আমরা কত দিয়ে ভাগ করতে হবে? এই যে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে একটা দশমিক হয়ে গেল, শেষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2160.9। তাহলে 2160.9 কোনটা? সেটা হচ্ছে আমাদের বি নাম্বারটা। মানে একটু টাইম লাগতেছে, বাট তাও তো বুঝতে পারতেছে, খুব বেশি যে একটা টাইম লাগতেছে এমন না। পেনি খেয়ে গেলে সমস্যা, পেনি খেয়ে গেলে অনেক টাইম লাগবে। চলো আগাই, এই যে আনসারটা মিলে গেল। ওকে, সো দেখো বলে দিছে যে ভূপৃষ্ঠ থেকে কত গভীরে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে, ঠিক আছে, 1/4 হবে, সেটা আমাদেরকে জানতে চাইছে। তো চলো আমরা হচ্ছে গভীরতা সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি। আমরা যদি এইচ গভীরতা যাই তাহলে এটা সাপোজ হচ্ছে জিএস লিখলাম। জিএস ইকুয়ালটা আমরা জানি যে 1 মাইনাস কত হবে এইচ ভাগ হচ্ছে কত হবে আর ইনটু হচ্ছে কত জি, জি হচ্ছে অভিকর্ষজের জি, ঠিক আছে। আচ্ছা, তো আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে যে ভূপৃষ্ঠের মান কোনটা? ভূপৃষ্ঠের মান হচ্ছে আমাদের এইটা, জিটা। তো ভূপৃষ্ঠের মানে 1/4 হবে, তাহলে এইটা কত হয়ে যাবে বলতো? এইটা হয়ে যাবে ভূপৃষ্ঠের মানের 1/4। তাহলে এখান থেকে আমরা কি কাজ করি বলতো? এখান থেকে একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের এই জিটা আর এই জিটা কাটা, এই জিটা কাটা। তাহলে এবার আমরা কি করতে পারি বলতো? এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে আছে কত? এখানে আছে আমাদের 1/4 আর এখানে আছে কত 1 মাইনাস এইচ ভাগ আর কিছু কি আছে? আর কিছু তো নাই, এই তো। তাহলে আর কিছু যদি না থাকে তাহলে এই এইচ বাই আরটাকে এ পাশে নিয়ে আসলে পজিটিভ হয়ে গেল। তাহলে পজিটিভ হয়ে গেলে এখানে থাকলো হচ্ছে এইচ ভাগ আর, আর এখানে আছে কত 1, আর এই পার্টটুকু ওই পাশে নিয়ে গেলে নেগেটিভ, তাহলে 1/4। তাহলে 1 থেকে 1/4 বাদ দিলে কত হবে? মানে এক অংশ থেকে মানে 4 ভাগের 1 ভাগ বাদ দিলে কত হবে? 4 ভাগে 3 থাকবে, তাই না? তাহলে 4 ভাগে 3 থাকলো, আর এখানে থাকলো আমাদের এইচ ভাগ আর। তাহলে এইটা তো এবার এখানে বুঝে ফেললাম যে এইচ ইজ ইকুয়াল টু গভীরতা কত হবে? গভীরতা ইজ ইকুয়াল টু হবে আমাদের 3/4 ইন্টু কত হবে? আর। এই তো ঠিক আছে, 3/4 ইন্টু আর। তাহলে 3/4 ইন্টু আর কত পাচ্ছি? 3/4 ইন্টু আর মানে যে 3r ভাগ 4। এই যে আনসারটা হয়ে গেছে আমাদের সি নাম্বারটা। এই তো। সো এই ম্যাথগুলো কিন্তু ভালো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালোই চলে আসে। এবার বলে দেওয়া হচ্ছে যে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের মানের 10 বেশি হবে? কত হবে? 10 বেশি হবে। আচ্ছা, ভালো কথা, 10 বেশি হবে। এন্ড দেখতে পাচ্ছ অপশনগুলো সেলসিয়াসও দেওয়া আছে, ফারেনহাইটও দেওয়া আছে। আমরা আগে সেলসিয়াস সাপোজ বের করি। চলো আগে আমরা কি জানি যে আসলে এটা কিভাবে বের করে, মানে আসলে কোন সূত্র দিয়ে বের করে? আশা করি তো পারার কথা। সো পারার কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের পারা কেমন হইতো? সেটা আমাদের C/5 হইতো। তারপর ফারেনহাইটের কথা চিন্তা করলে F-32 ভাগ হচ্ছে কত হইতো? 9। ওকে, আচ্ছা। সো সাপোজ আমরা এই যে সেলসিয়াসের মান বের করব, কি বের করব? সেলসিয়াসের মানকে বের করব। ওকে, সেলসিয়াসে বের করলাম। এফটা কি? আমাদেরকে যেটা বলছে যে সেলসিয়াস স্কেলের যে মান ওই ফারেনহাইট স্কেলে যদি বের করতে চাই তাহলে সেটা সেলসিয়াস স্কেলের মানের 10 বেশি হবে। তাহলে এই ফারেনহাইট যেটা আছে এটা কি হবে? সেলসিয়াসের মানের 10 বেশি হবে। সেলসিয়াসের মানের 10 বেশি হবে, শেষ। আমাদের মোটামুটি এখানে যে সি বের করতে হবে। কি বের করতে হবে? এখান থেকে আমাদের সি বের করতে হবে। তো দেখো এখান থেকে আমরা যদি চিন্তা করি তাহলে এখানে আছে আমাদের কত? C/5, আর উপরে যদি চিন্তা করি তাহলে এখানে আমাদের সি, দেখো এখানে আছে কত? C+10 আর হচ্ছে -32। তাহলে -32 এর সাথে যদি +10 যোগ করি তাহলে আলটিমেটলি আবার কত হবে? -22 হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের 9। তাহলে এবার একটু ক্যালকুলেশন করলেই দেখতে পাবা কিছু একটা তো বের হবে নাকি। তাহলে এখানে আমাদের ক্রস গুণ করি 9C, আর এখানে কত হবে? 5C, আর এটা যদি করি তাহলে হচ্ছে আমাদের 100 প্লাস হচ্ছে 5 দুগুণা 10, তাহলে 110, ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা, এরপরে কি করা যায়? এরপরে জাস্ট ওই 5C-টাকে এ পাশে নিয়ে আসলে কত হবে? এখানে কত হবে? 4C হবে। তাহলে 4C ইজ ইকুয়াল হচ্ছে -110। ওকে, ভালো কথা। তাহলে এবার যদি আনসারগুলো কি মাইনাসে দেওয়া আছে? হ্যাঁ, মাইনাসে দেওয়া আছে। তাহলে সি যদি করি তাহলে 110কে 4 দ্বারা ভাগ দিব। তাহলে 110 কত দ্বারা ভাগ দিব? 4 দ্বারা ভাগ দিব। তারপর হচ্ছে কত হবে? 3 4 12 তো হবে না, তাহলে 4 দুগুণা 8, তাহলে 8 হয়ে গেল। এখানে কত হয়ে গেল? 30, ঠিক আছে। তারপর কত হবে? 4 7 28, তাহলে 7, তাহলে 4 7 28, তাহলে হচ্ছে 28, আর এখানে কত হবে? 2। হ্যাঁ, তারপর দশমিক দিলাম,
জিরো আসলো, ঠিক আছে। জিরো যদি আসে তাহলে হচ্ছে কত হবে, 4 5 20, তাহলে 0.5, 4 5 20, তাহলে এই তো ক্যালকুলেশন শেষ। তাহলে আলটিমেটলি আমরা বলছি 27.5, তাহলে সি ইজ ইকুয়াল টু, এখানে একটা মাইনাস আছে, মাইনাস 27.5 কত ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। দেখি আনসারটা মিলছে কিনা। 27.5 মাইনাস 27.5 সেলসিয়াস, ফাইনাইট হবে না সেলসিয়াস হবে? অবশ্যই আমরা সেলসিয়াসে বের করছি, সেলসিয়াসই হবে, ঠিক আছে। এক নাম্বারটা মিলে গেল, তো মিলে গেছে। আগাই, কোন একটি বস্তুর আলোর বেগে যদি ধাবিত হয় তবে তার ভর কত হবে, ঠিক আছে। এটা আমাদের মডার্ন ফিজিক্স থেকে আসছে। সো মডার্ন ফিজিক্সের সূত্রটা কি ছিল বলো তো? সূত্রটা ছিল আমাদের, যদি আমি কোনো একটা বেগে ধাবিত হই, সেক্ষেত্রে আমাদের যে ভর যেটা আছে বা ম্যাস যেটা আছে সেটা ইকুয়াল হবে কত, উপরে থাকবে আমাদের নিশ্চল অবস্থায় ভর, মানে একদম যখন আমি কোনো তার ভেলোসিটি নাই, এম নট রুট ওভার সরি মাইনাস ভাগ হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ হচ্ছে কত, সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের কি করতে হবে বলতো? আমাদেরকে তার বেগটাকে আলোর বেগে নিয়ে যেতে হবে। তাহলে এই পার্টটুকু তখন কি হয়ে যাবে বলতো? এই পার্টটুকু হয়ে যাবে আমাদের ভি স্কোয়ার, না এটাকে হবে সি স্কোয়ার, আর এখানে তো আগের থেকে সি স্কোয়ার ছিল, সি স্কোয়ার কাটা থাকলে কত হবে 1, ঠিক আছে। তাহলে এখন এই পার্টটুকু থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো উপরে থাকবে আমাদের এম নট, নিচে থাকলো কি বলতো 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারটা কত হবে 1, তাহলে এই যে এখানে 1, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত হবে, উপরে থাকবে আমাদের এম নট, এক থেকে এক বাদ দিলে কত হবে 0, তাহলে এই পার্টটুকু হয়ে যাবে কত 0। সামথিং বাই জিরোটাকে আমরা কিভাবে প্রকাশ করি মনে আছে? অসীম। সামথিং বাই জিরো কত, অসীম, অসীম। তাহলে অসীম কোনটা হবে? সেটা হচ্ছে আমাদের অসীম, বুঝে আছো? সো এই জন্যই বলা যায় যে কোনো একটা বস্তু আলোর বেগে যেতে পারে না যদি তার ভরে যদি অসীম হয়ে যায়, তাহলে এটা কি হলো এটা। সো যাই হোক, সো এবার আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের, এটা আমাদের আদর্শ গ্যাসের থেকে আসছে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসকে কত তাপমাত্রায় নেওয়া হলে তার মূল গড় বর্গ বেগের দ্বিগুণ হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। তাহলে আমাদেরকে বলে দেওয়া আছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসকে কত তাপমাত্রা নেওয়া হলে তার যে মূল গড় বর্গ বেগ ছিল বা সিআরএমএস যেটা ছিল সেটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা একই পদার্থ নিয়ে কাজ করতেছি বা একই গ্যাস নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের সিআরএমএস যেটা আছে সেটা দেখছিলাম কেমন, সিআরএমএস ইজ ইকুয়াল টু আমরা দেখতাম রুট ওভার 3RT ভাগ হচ্ছে কত হবে এম। তো একই পদার্থ নিয়ে কাজ করলে 3 তো কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, এমটা তো কনস্ট্যান্ট, একই পদার্থ নিয়ে কাজ করলে তার আণবিক ভর সেম না, কনস্ট্যান্ট। তাহলে আমাদের সিআরএমএস যেটা আছে বা ভেলোসিটি যেটা আছে, সিআরএমএস কার সমানুপাতিক, রুট ওভার টি এর সমানুপাতিক। কত হবে, রুট ওভার কিসের সমানুপাতিক, টি এর সমানুপাতিক। ওকে, সো এখন রুট ওভার টি এর যদি সমানুপাতিক হয় তাহলে এবার আমরা সম্পর্কটা তৈরি করতে পারি না। আমাদেরকে কি বলে দিল বলতো? বলে দিয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। সাপোজ আমরা চিন্তা করলাম যে এইটা ভাই হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে সাপোজ হচ্ছে টি ওয়ান টেম্পারেচারে, এই টি ওয়ান টেম্পারেচারে তার হচ্ছে ইয়া ছিল কত C1, ঠিক আছে। সিআরএম যেটা বা ভেলোসিটি যেটা আছে, মূল গড় বর্গ বেগ যেটা আছে সেটা হচ্ছে C1। সো বলছে যে কত তাপমাত্রায় নিয়ে গেলে সেটা হচ্ছে আমাদের সাপোজ হচ্ছে T2, বর্গবেগ যেটা আছে সেটা দ্বিগুণ হয়ে যাবে, মানে হচ্ছে সেটা আমাদের C2 ইজ ইকুয়াল টু কত হবে 2C1, মানে দ্বিগুণ হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে কথা, আমাদের বের করতে হবে কি, T2টা বের করতে হবে। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, কি করতে পারি বলতো, আমরা উপরে রাখি সাপোজ হচ্ছে C2 আর নিচে রাখলাম হচ্ছে C1, এই হিসাবে লিখবা C2/C1 ইজ ইকুয়াল টু কত হবে, এখানে যেহেতু রুট ওভার আছে তাহলে আমরা লিখব উপরে রুট ওভার টি, এখানে টি যেহেতু সরি এখানে 2 যেহেতু এখানে 2 হবে, রুট ওভার কত হবে T1, ঠিক আছে। অনেকে এই যে এইখান থেকে একটু পর্যন্ত আসতে পারে না, সো তাদের জন্য আমি যেটা করতে পারি, তার জন্য আমি একটা জিনিস বলে রাখতে পারি যে কি করবে জানো, সিআরএমএস ইজ ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার টি লিখবা। আবার সাপোজ C1 ইজ ইকুয়াল টু রুট ওভার C1 ইজ ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার T1 লিখবা। এরপরে C2 ইজ ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার T2 লিখবা। এরপরে করবা, দেখবা কে কাটা যাচ্ছে, তখন আমাদের এই ফর্মুলা চলে আসে। আর যারা আসলে পড়তে যাচ্ছ তাহলে বা আসলে বুঝতে যাচ্ছ যে শর্টকাটে কিভাবে বুঝতে পারবা, খুব সিম্পলি আসলে কি করবা, এরকম একটা ফর্মুলা তৈরি করবা, এরকম একটা মানে অনুপাত তৈরি করবা, অনুপাত না এটাকে আমরা কি বলি, সমানুপাত, ঠিক আছে, সমানুপাতিক তৈরি করবা। করার পরে দেখবা যে এখানে সি আর টি একই জায়গায় আছে, তাহলে এখানে আমাদের C2 T2 হবে। যদি উল্টা থাকতো তাহলে এখানে T2 এখানে থাকলে নিচে থাকতো 2, ঠিক আছে। এই হচ্ছে কথা। এবারে এখানে 1 তাহলে এখানে 1, এই যে সম্পর্ক কিভাবে তৈরি করবা। আগাই তাহলে আগাই তাহলে দেখো তো এখান থেকে আমরা কি করতে পারি, দেখি তো এখান থেকে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে আমাদেরকে, আমরা জানি যে আমাদের পরে গড় বর্গবেগ যেটা আছে সেটা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে আমাদের C2 যেটা আছে সেটা কত হয়ে যাবে 2C1 হয়ে গেল। তাহলে C1 আর C1 কাটা গেল, এখানে থাকলো 2। এবার একটা কাজ করি, এখানে আমাদের বের করতে হবে কোনটা, T2 না, বের করতে হবে কি T2 পরে টেম্পারেচারটা।
তো এই জন্য আমরা কি করবো, এখানে যেহেতু রুট ওভার আছে তাহলে আমরা দুই পক্ষে স্কোয়ার করে দিই। উভয় পক্ষে স্কোয়ার করে দিলে এই পার্টটুকু স্কোয়ার যদি করি তাহলে এটা হবে কত, T2 ভাগ হচ্ছে কত হবে T1। এবার এই পক্ষে যদি আসি, এই পক্ষে আসছে শুধুমাত্র 2, তাহলে 2 কে স্কোয়ার করলে পাচ্ছি 4। তাহলে এবার দেখো তো আমরা T2 পরবর্তী টেম্পারেচার যদি বের করতে চাই 4 ইন্টু T1, এবার বলতো T1 কত, প্রথম যে টেম্পারেচারটা কত, সেটা কি 27 ডিগ্রি সেলসিয়াস। আমরা যখন এই ক্যালকুলেশনটা করছিলাম এই টিটা হচ্ছে আমাদের কেলভিনের স্কেলে, এটা ডিগ্রি সেলসিয়াসে না। তাহলে এইখানে টি যেটা আছে, এই T1 যেটা আছে এটা 27 ডিগ্রি বসালে হবে না, এটা কেলভিনে বসাইতে হবে। তাহলে কেলভিনে যদি বসাই তাহলে কত হবে, 27 প্লাস 273, 27 প্লাস কত 273 যদি করি তাহলে এবার কত হয় দেখো, তাহলে আমরা করি চলো। তাহলে 27 প্লাস 273 করলে কত হচ্ছে, দুই যদি এটা তো ইজিলি মিলে যায় ভাই, 73 না 7 যোগ করলে 80, 80 সাথে 20 যোগ করলে কত হচ্ছে 300, তাই 300 সাথে গুণ করে কত হচ্ছে এখানে 1200 কেলভিন, 1200 কত কেলভিন, এই তো মিলে গেল 1200 কেলভিন। দেখি আনসার মিলে কিনা, না মিলে নাই, ঠিক না, কারণ সবগুলো আনসার সেলসিয়াসে দেওয়া হয়। তাহলে 1200 যেটা আছে, 1200 কেলভিন যেটা আছে, ওই 1200 কেলভিন থেকে 273 কি করতে হবে, বিয়োগ করতে হবে। 273 যদি বিয়োগ করে দাও তাহলে সেলসিয়াসে পেয়ে যাবে, এখানে আনসার মিলে যাবে। দেখি এবার দেখি তো, এখানে 10 থেকে 3 বাদ দিলে কত 7, হাতে আসছে কত 1, এখানে যদি 8 হয় তাহলে কত হচ্ছে 2, হাতে আসছে কত 1, এখানে যদি 3 হয় সেটা কত হবে 9, 927, এটা কোথায় হয়ে গেল, এটা ছিল ভাই কেলভিনে, এটা হয়ে যায় কত সেলসিয়াসে, এটা কত হবে ডিগ্রি সেলসিয়াসে। তাহলে 927 ডিগ্রি সেলসিয়াস, 927 ডিগ্রি কইতে পাচ্ছি বলতো, এই যে এটা বি নাম্বারটা 927, ঠিক আছে। এই তো এই হচ্ছে কনফিউশন। আর একটা জিনিস মাথায় রাখবে যে দেখো তুমি যদি এখানে 27ও বসাইতা তাহলে দেখি আনসারটা মিলতো কিনা, দেখি তো 4 7 28, না ওটা করে নাই, মাঝে মাঝে এটাও করেছে। আসলে তুমি যদি 27এ বসাইতা তাহলে যে আনসারটা হতো এটা অপশন দিয়ে দিত আগেই। তাহলে দেখো বলে দেওয়া আছে যে এল দৈর্ঘ্যের এবং কে স্প্রিং বিশিষ্ট, কি দেওয়া আছে, কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে কেটে যদি সমান তুমি 4 ভাগ করো, কত ভাগ করলা, সমান যদি 4 টুকরা করো তাহলে প্রতি টুকরা স্প্রিং ধ্রুবক কত, প্রতি টুকরা স্প্রিং ধ্রুবক, সাপোজ এটাকে আমি বললাম হচ্ছে কে প্রাইম, প্রতি টুকরা স্প্রিং ধ্রুবক কে প্রাইম যেটা আছে সেটা কত হবে। এদের হচ্ছে কে ছিল, এটা এদের ছিল ছোট হাতের কে, আর এটা হবে বড় হাতে কে প্রাইম হবে, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। সো এটাতে জাস্ট ওই মানে সেম টাইপের গুলো জিনিসপাতিগুলোই আসে, সেম টাইপের আসলে আমাদের ম্যাথগুলোই আসে, সেই জন্য আমরা একটু চাইলে মুখস্থ করে নিতে পারি। তারপরে যদি সিম্পলি আমি তোমাকে বলি কে এটা আসলে কি রিপ্রেজেন্ট করে, কে এটা সিম্পলি রিপ্রেজেন্ট করে যে ওইটা আসলে দৃঢ়তা, ওই স্প্রিং এর দৃঢ়তা কতটা শক্ত। তুমি এটা চিন্তা করো, একটা বড় একটা স্প্রিং নিয়ে কাজ করতেছো, এই স্প্রিংটাকে যদি একটু ধুলাও ইজিলি ধুলে যাবে না, ছোট ছোট টুকরা করে এতটুকু করলা, ওইটাকে তুমি কি মানে ইয়া করতে পারবা, মানে মানে বুঝে পারতেছো, যদি যদি একটু ফোর্স দাও তাহলে এটাকে সরবে না, অনেক ফোর্স দিতে হবে। সো এই হচ্ছে কথা যে কে বাড়লে এটা দৃঢ়তা বাড়ে। তাহলে কোনটা বেশি দৃঢ় বলো তো, ছোট টুকরাটা না বড় টুকরাটা, ছোট টুকরাটা। ছোট টুকরাটা দৃঢ়তা বাড়ছে কারণ কি, ওটাকে আমরা কাটছি। তো সিম্পল কথা, যদি আমার একটা কে স্প্রিং থাকে, কে ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং থাকে, ওটাকে যদি আমি সমান 4 টুকরা করি, 4 টুকরা করলে এটা কত হয়ে যাবে, স্প্রিং ধ্রুবক যেটা আছে ছোট ছোট টুকরাগুলো সেটা হবে 4 গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে 4 গুণ হয়ে যাবে। এখন আমি এই 4 টুকরাকে যদি জোড়া লাগাই তাহলে বড় যে স্প্রিংটা পাবো না সেটা হবে 1/4, 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে, ঠিক আছে। সো যদি কারো মনে রাখতে সমস্যা হয় সেটা মাথায় রাখবা। যদি শর্টকাটটা লিখে ফেলো, যদি n টুকরা করি সমান n টুকরা করি, ঠিক আছে, সমান n টুকরা করি, সমান n টুকরা করলে তাহলে ছোট যে স্প্রিং আছে না, ছোট যে স্প্রিংগুলো আছে না, ওটাকে বললাম সাপোজ কে প্রাইম, ওই কে প্রাইম কত হবে জানেন, n ইন্টু কে, বড়টা, ছোট হাতে বড় হাতেরটা কি বলতো। সো আমি একটু লিখে দেই, এই যে দেখো এই ছোট হাতের কে এটা হচ্ছে কি বলতো, বড় স্প্রিং এর, বড় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। আর এই ছোট হাতের কে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ছোট স্প্রিং এর, ছোট স্প্রিং এর স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। এখন যদি উল্টা জিনিস হয়, উল্টা জিনিস হয় তাহলে কি হবে বলতো, উল্টা জিনিস হলে উল্টা হবে। যদি n টুকরাকে জোড়া লাগাই, সাপোজ লিখে রাখো n টুকরা জোড়া লাগালে, জোড়া লাগালে, ঠিক আছে, আমি কি করছি n টুকরাকে জোড়া লাগাইছি, ঠিক আছে। সো ওইটা তাহলে আমাদের বড় যে স্প্রিং যেটা আছে সেটা হচ্ছে সাপোজ হচ্ছে কে, কে ইজ ইকুয়াল টু কত হবে জানো, ছোট স্প্রিং যেটা আছে না, ছোট স্প্রিং এর কে প্রায় ভাগ হবে কত n,
ঠিক আছে, বুঝো কিনা বলো। এন টুকরাকে আমি জোড়া লাগাইছি, ঠিক আছে, সাপোজ হচ্ছে 4টা টুকরাকে জোড়া লাগাইছি। সো আমাদের যে বড় স্প্রিং যেটা হবে ওইটার কত হবে জানো? নর্মালি যে ছোট স্প্রিং ছিল না, ওই স্প্রিং এর এন দ্বারা ভাগ দিয়ে দেবো, 4 টুকরা হলে 4 দ্বারা ভাগ দিয়ে দেবো। তাহলে এখন এটা বলো, এটা কত হয় বলো তো? আমাদের কে প্রাইম বের করতে হবে, আমাদের কি করছে, টুকরা করছে, ছোট টুকরা করছে, তাহলে বাড়বে না কমবে? বাড়বে। বাড়ে দিল কত হবে? 4 গুণ হবে। বলে একটু উপরে উঠাই দিই। আহা, একটা জিনিস মিসিং হয়ে গেল, এটা আমরা দিয়ে দিব না, সমস্যা নাই। ঠিক আছে, ওকে, আগাই। বলে দেওয়া আছে কোন দুইটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক। ঠিক আছে, কৌণিক বিচ্ছুরণ এটা আমরা কোথা থেকে আসছে? আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আসছে। সো কৌণিক বিচ্ছুরণের কনসেপ্টটা কি আসলে? কৌণিক বিচ্ছুরণের কনসেপ্ট হচ্ছে কৌণিক বিচ্ছুরণ, কৌণিক বিচ্ছুরণ। সো কৌণিক বিচ্ছুরণের কনসেপ্ট হচ্ছে, কৌণিক বিচ্ছুরণ ইজ ইকুয়াল টু, আমরা যে দুইটা আলো নিয়ে কাজ করতেছি না, ওই দুইটা আলোর যে বিচ্যুতি, ওই দুইটা আলোর যে বিচ্যুতি বা কৌণিক বিচ্যুতি যেটা আছে, ওই বিচ্যুতির হচ্ছে ডিফারেন্স। ওই কৌণিক বিচ্যুতিতে কি বলতো? ডিফারেন্স। সো এখন এই কৌণিক বিচ্যুতির ডিফারেন্সটা যত বেশি হবে তাদের কৌণিক বিচ্ছুরণ বেশি হবে। কৌণিক বিচ্যুতির যে ডিফারেন্সটা সেটা যত বেশি হবে সেটা কি বলতো? এটাকে আমরা বলতে পারি এই যে ডেল, এটা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সেই বিচ্যুতি প্রকাশ করতেছে। এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের সেই বিচ্যুতি প্রকাশ করতেছে। ঠিক আছে, সো এই হচ্ছে কথা, এই হচ্ছে আমাদের ডেল্টা, মানে ডেল্টা মানে ডেল্টার পরিবর্তনটা আর কি। সো এখন এই কৌণিক বিচ্ছুরণের জন্য আমরা কিভাবে মাথা রাখতে পারি, জিনিসগুলো কিভাবে মাথায় রাখতে পারি? তো ছোটবেলায় একটা জিনিস পড়ছিলাম না, ছোটবেলায় একটা কি জিনিস পড়ছিলাম বলতো? এই যে দেখো, যেটা মনে পড়ে কিনা, বে নি আ স হ ক লা, বেনিয়া সহকলা, এটা পড়ছি কিনা বলো তো? আচ্ছা, তো দেখো, বেনিয়া সহকলা, বি দিয়ে বেগুনি, নি দিয়ে হচ্ছে নীল, আ দিয়ে আসমানি, স দিয়ে সবুজ, হ দিয়ে হলুদ, ক দিয়ে ক দিয়ে কলা না, সরি, ক দিয়ে হচ্ছে কমলা, লা দিয়ে হচ্ছে লাল। ঠিক আছে, আমরা যদি একটু খেয়াল করি, এদের মধ্যে এই যে বেগুনি আলো যেটা আছে, এর বিচ্যুতি ভাই সর্বাধিক। এর বিচ্যুতি কি বলতো? সর্বাধিক। এই যে লাল যেটা আছে না, এই লালের বিচ্যুতি হচ্ছে সবচেয়ে কম। এই লালের বিচ্যুতি হচ্ছে কত? এই রেড, এই রেডের বিচ্যুতি হচ্ছে সবচেয়ে কম। এই কারণে দেখা যাচ্ছে যে আমরা এই বেগুনি আলোটাকে খুব একটা দেখতে পাই না, কারণ এটা ছড়ায় যায়। এটা কি, এটার কি ছড়ায় যায়, মানে বিচ্যুতি অনেক বেশি থাকে। আর রেড আলোটা আসলে খুব একটা ছড়ায় না, রেড আলোটা কি খুব একটা ছড়ায় না। সো রেড আলো যখন ছড়ায় না, এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের ট্রাফিক লাইটগুলোতে রেড আলো ইউজ করে। সো রেড আলো যখন ইউজ করে সেটা আসলে কি বলতো? বিচ্যুতি আসলে অনেক কম থাকে। সো এইটার আসলে আমাদের প্রসেসটা এরকমই হয় যে আমাদের এই লাল যেটা আছে, এই লালের কণিক বিচ্যুতি অনেক কম থাকে। কণিক বিচ্যুতি যেটা আছে সেটা অনেক কম থাকে। এইদিকে যত যাইতে থাকবো সেটা অনেক বাড়তে থাকবে, এদিকে যত যাবো সেটা বাড়তে থাকবে, বাড়তে এই যে বেগুনি যেটা আছে, বিচ্যুতি অনেক বেশি হয়ে যায়। তাহলে সর্বাধিক বিচ্যুতি আমাদের এইটা, সবচেয়ে কম এইটা। এইখান থেকে যখন এইদিকে যাবো সেটা কমতে থাকবে, এইখান থেকে যখন এইদিকে আসবো সেটা হচ্ছে কি হবে? বাড়তে থাকবে। বুঝলাম? তাহলে এখন হচ্ছে দেখতে পাবো যে আমাদের এটা সবচেয়ে কম, এটা সবচেয়ে বেশি। তাহলে এই সবচেয়ে কম থেকে সবচেয়ে বেশি থেকে সবচেয়ে কম যদি বাদ দেই, তাহলেই তো ডিফারেন্সটা বেশি হবে। তাহলে ডিফারেন্স বেশি হবে না? ডিফারেন্স যদি বেশি হয় তাহলে কৌণিক বিচরণ বেশি হবে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? এমন দুইটা আলো নিয়ে কাজ করতে হবে, যাদের ডিফারেন্স অনেক বেশি, যাদের কি দূরত্ব অনেক বেশি। সাপোজ আমি বেগুনি আর লাল নিয়ে কাজ করলে তাদের ডিফারেন্সটা সবচেয়ে বেশি। তাদের ডিফারেন্স যেহেতু সবচেয়ে বেশি, তখন আলটিমেটলি আমাদের এই বিচ্যুতির ডিফারেন্স অনেক বেশি। বিচ্যুতির ডিফারেন্স মানে কৌণিক বিচরণ অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখার চেষ্টা করবো যে ডিফারেন্স ওলা বেশি কোনটা, বেগুনি আর লাল আছে কি? বেগুনি লাল না, বেগুনির কিছুই নাই। আর এখানে আমরা দেখতে পাচ্ছি নীল আছে, আর এখানে আছে কমলা। আচ্ছা, দেখি এদের মাঝখানে কি কি আছে, দেখি নীল কি আছে কি? হ্যাঁ, নীল আর কমলা। হ্যাঁ, দেখো, নীল আর কমলা একটা অপশন হইতে পারে। নীল আর কমলার মাঝখানে ডিফারেন্স হচ্ছে এতটুকু। ঠিক আছে, ভালো কথা। আরেকটা অপশন কি হইতে পারে? লাল আর নীল। এই যে লাল আর নীল, বলতো লাল আর নীল বেশি হবে নাকি কম হবে? অবশ্যই বেশি হবে। নীল আর কমলার মধ্যে যে ডিফারেন্স, এর চেয়ে বেশি কি নীল আর লাল না? তাহলে নীল আর লালের মধ্যে সবচেয়ে বেশি, তাহলে এটা একটা অপশন হইতে পারে। এরপর আর কি আছে দেখি তো? এরপর আছে হলুদ আর সবুজ। হলুদ কোনটা? হলুদ আর সবুজ সবচেয়ে কম, একদম কাছাকাছি। তাহলে এটা হবে না, ডিফারেন্স তো বেশি হবে না। তাহলে লাল আর সবুজ, এই যে লাল আর সবুজ না, এর চেয়ে বেশি ডিফারেন্স হচ্ছে কি নীল আর লাল। তাহলে আমাদের আনসার কোনটা হবে? এই যে ভাই, এইটা নীল আর লাল। ঠিক আছে, আচ্ছা, এই তো।
এরপরে দেখি বলে দেওয়া আছে যে একটি দ্বি-অবতল লেন্সের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে। কি দেওয়া আছে? বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের 30 দেওয়া আছে, একটা হচ্ছে 20 সেন্টিমিটার দেওয়া আছে। বলছে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক, এটা আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আসছে। লেন্সের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.5। তাহলে এদের ফোকাস দূরত্ব কত? ঠিক আছে, এদের কত হবে? ফোকাস দূরত্ব কত সেটা জানতে চাইছে। সো এটার জন্য আমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে আমাদের কি বলতো, লেন্স তৈরির যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের 1/f ইজ ইকুয়াল টু, আমরা জানি ইটা উপাদানের প্রতিসরণাঙ্ক ইটা মাইনাস 1 ইন্টু উপরে থাকবে হচ্ছে 1, নিচে থাকবে হচ্ছে আমাদের R1 মাইনাস উপরে থাকলে 1, নিচে থাকবে আমাদের R2। এই সূত্রটা ভাই মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এইটা যদি ভাই আমরা মুখস্থ করে ফেলি, তাহলে এবার আমরা একটা লেন্স আঁকবো। কি আঁকবো? একটা লেন্স আঁকবো। এটাকে আমরা বলতে পারি, এই লেন্সটাকে আমরা চাইলে বলতে পারি দ্বি-অবতল, মানে দুই দিক থেকে অবতল। এদিক দিয়ে যদি আলো আসে তাহলেও দেখতে পাবো, এদিক থেকে আলো আসলে তাহলে দেখতে পাবো এটা অবতল। ও না, এটা তো অবতল বলছে, উত্তল তো না, সরি উত্তল তো না। তাহলে আমরা এটাকে কি করতে পারি? এটাকে একটু মুছে দিই। আচ্ছা, দ্বি-অবতল বলছে না, তাহলে দ্বি-অবতল যদি হয় তাহলে কেমন হবে দাঁড়াও তোমায় দেখাই। দ্বি-অবতল হলে জিনিসটা হবে এইরকম, এইদিকে একটা অবতল অংশ থাকবে, এরপর এদিকে গেলে এইদিকে আরেকটা অবতল অংশ থাকবে, এরকম একটা অবতল অংশ থাকবে। ঠিক আছে, মানে এদিক থেকে আলো যখন যাচ্ছে তখন অবতল দেখবে, যখন এদিক থেকে আলো আসবে তখনও তার অবতলই দেখবে। ঠিক আছে, এই অবতল অংশ, তাহলে এটাকে আমরা বলি দ্বি-অবতল, দুই দিকে অবতল। এখন দ্বি-অবতল যদি হয় সেক্ষেত্রে এখানে আমাদের দুইটা রেডিয়াস আছে, মানে রেডিয়াস বলতে এখানে আমাদের বক্রতার ব্যাসার্ধ আছে। ঠিক আছে, তো প্রথম বক্রতার ব্যাসার্ধ কোনটা? যেটা আসলে আমাদের প্রথম যখন সাপোজ হচ্ছে আলো এদিক থেকে আসছে, সাপোজ প্রথম আলো এদিক থেকে আসতেছে, প্রথম আলো কি হচ্ছে এদিক থেকে আসছে, যখন এদিক থেকে আসতেছে প্রথম কোন লেন্সটা হিট করতেছে? এই লেন্সটা হিট করতেছে না? যখন এই লেন্সটা হিট করতেছে তখন আসলে আমাদের কি বলতো, তার বক্রতার ব্যাসার্ধ, এইটার আসলে আমাদের বক্রতার ব্যাসার্ধ কোনটা হবে? এটা হবে। আর এইটার বক্রতার ব্যাসার্ধ হবে কোনটা? এইটা হবে। ঠিক আছে, আচ্ছা সো এইখানে আমরা যদি চিন্তা করি যে এই যে 30 সেন্টিমিটার যেটা আছে এটা হচ্ছে আমাদের সাপোজ R1, আর এই 20 সেন্টিমিটার সেটা হচ্ছে আমাদের R2। ব্যাপারটা বুঝতে পারছো? R1টা কি? প্রথমে যেটা দিছে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার মানে কি, আমি প্রথমে যাওয়ার টাইমে যেইটা রেডিয়াসটা পাবো, যেই অবতল দর্পণটা পাবো, এই দর্পণটা যেই বক্রতলের যেই বৃত্তের যে অংশ, যে আসলে বৃত্তাকার, এটাকে কি বলে, আয়না বলতে পারি, বৃত্তাকার এটাকে কি বলতে পারি, বৃত্তাকার লেন্স বলতে পারি। সো এই বৃত্তাকার যে অংশ সেটা যে রেডিয়াসটা, সাপোজ এইটা হচ্ছে আমাদের কি বলতো, এইটা হবে আমাদের R1, এইটা হবে আমাদের R1, আর এইটা যেটা আছে সেটাকে বলবো আমরা R2। তাহলে R1 আর R2 দেওয়া আছে। ঠিক আছে, এখন এই R1টা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, R1টা পজিটিভ হইতে পারে কি নেগেটিভ হইতে পারে। এখন এটা ডিপেন্ড করবে কিভাবে, এটা আমরা বুঝবো কিভাবে? খুব সিম্পল কথা, আলো যাচ্ছে কোন দিকে বলো তো? আলো যাচ্ছে কোন দিক বরাবর? এই দিক বরাবর। এখন বলো তো আমাদের R1টা যেটা আছে, R1টা কোন দিকে? R1টা তো ভাই ও এদিক বরাবর যাচ্ছে, R1টা তো এই দিক বরাবর, বা R1টা কি এদিকে, আর সে যাচ্ছে কোন দিক বরাবর? এদিক বরাবর। সে যখন এখানে টাচ করছে, আলোটা যখন এখানে টাচ করছে, R1টা কোন দিকে? তার এদিক বরাবর। আর কিন্তু আমরা যাচ্ছি কোন দিকে? ওই দিক বরাবর। তাহলে যখনই দেখবা যে যেদিকে আলো যাইতে চাচ্ছে তার বিপরীত দিকে হচ্ছে আমাদের মানে রেডিয়াসটা, তখন এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে R1 যেটা আছে ভাই, এটাকে আমরা নিয়ে নেব -30। R2 কথা যদি চিন্তা করি, আমি আলো যখন এখান থেকে যাচ্ছে, আলো সাপোজ বাঁকলো বা যেভাবে গেল না কেন, সাপোজ হচ্ছে বেঁকে, সাপোজ হচ্ছে এদিক বরাবর গেল, আলো যখন এদিক বরাবর যাচ্ছে রেডিয়াসও কিন্তু এদিক বরাবর, বা যেই বক্রটা বা বৃত্তাকার কথা চিন্তা করছে ওই বৃত্তটা কিন্তু এদিক বরাবরই। তাহলে আলটিমেটলি আমাদের R2টা কি হবে? পজিটিভ হবে। R2 কত হবে? 20 সেন্টিমিটার পজিটিভই হবে। বুঝিয়ে আছো? ওকে, তাহলে এবার আমরা জাস্ট মানটা বসাই দিই। সো মানটা আমরা বসাই দিই, চলো মানগুলো বসাই দিলে হচ্ছে, দেখো আমাদের লাগবে কি ফোকাস দূরত্ব 1/f, নাকি এফই লাগবে, এফ। তাহলে ইটা মানে কত? 1.5। এখন দেখো 1.5 থেকে যদি 1 বাদ দিই, 1.5 থেকে 1 বাদ দিলাম, কত পাবো? 0.5। 0.5 মানে কি? হাফ। 0.5 মানে কি? হাফ। তাহলে এখানে আমাদের বসাই দিলাম হাফ ইন্টু, এখানে হচ্ছে কত? 1/R1। R1 কত? R1 দেখতে পাচ্ছি -30। এরপরে -1/R2 কত? R2 দেখতে পাচ্ছি 20, মানে হচ্ছে বসাই দিলাম 20। দেখো তাহলে আনসারটা কত হবে দেখি তো। হাফ আছে। এখন আমরা এই জায়গাটা থেকে একটু কাহিনী করতে পারি। দেখো তো এটাও মাইনাস, তাহলে কি করতে হবে? মাইনাসটা কমন নিয়ে ফেলি। তাহলে কমন নিয়ে ফেললে আমরা দেখতে পাবো এটা হবে কত? -হাফ। তাহলে এইখানে হবে আমাদের 1/30 প্লাস 1/20। তাহলে এই পার্টটুকু করো না, করলেই তো পেয়ে যাবা। তাহলে -হাফ, তাহলে এটা যদি আমরা একটু করি, তাহলে কনসিডার করলে তাহলে এটা কত হবে? এটা এদের লসাগু করলে পাবো 60। তাহলে 60 যদি হয় তাহলে আমাদের এটা করলে হচ্ছে 20, আর এটা করলে কত হবে? 30। এবার দেখো তো, এটা ক্যালকুলেশন করতে পারবো না?
ক্যালকুলেশন করলে পারবা না। এখানে পাবো হচ্ছে আমাদের 1/f মাইনাস আছে হাফ আছে, আর উপরে কত হবে 50, 50 ভাগ হচ্ছে 60, 50 ভাগ হচ্ছে কত হবে 60, ঠিক আছে। ওকে 50 ভাগ 60, এখানে আমার কি আছে ভাই, ওকে সো একটু ক্যালকুলেশন করি আর কি। সো এই 0 0 কাটা কাটা বাদ দিয়ে দিলাম। তারপর আর কি কি করা যায় বলো তো, আর কি কি করা যায়, এখানে কি আমরা কোথাও কিছু ভুল করিয়াছি? না না, কিছু তো করি নাই ভুল। 10টা কমন নিলাম, তারপর হচ্ছে আমাদের এখানে একটা জিনিস ভুল করছি। কি ভুল করছি জানো? এখানে একটা ক্যালকুলেশনে ভুল করছি, দেখো তো। এই 30 আর যদি 20 গুণ করি, এই 30 আর 20 গুণ করলে কত পাচ্ছি? লসাগুলো পাচ্ছি 60। এখন আর 30 আর 60 এর মধ্যে যদি আমরা ইয়া করতে চাই, তাহলে আলটিমেটলি আমাদের কত লাগবে বলো তো? 2 না, সরি 3, 2 না, তাহলে এখানে 20 কেন লিখলাম বলো তো? কেন যে লিখলাম এই কাজটা করলাম? তাহলে এই পার্টটুকুতে ভুল গেছে, এটা 20 হবে না, এখানে 30 হবে না, 3 হবে, মানে লসাগু ভুলে গেছি। যাই হোক, সো এই পার্টটুকু দেখি, আর পার্টটুকু আমাদের কি হবে দেখি তো। এই পার্টটুকু যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস হাফ আছে, এখানে আছে 2 আর 3 যোগ করলে কত পাচ্ছি? 5। তাহলে উপর হবে আমাদের কত? 5, আর নিচে কত হবে? 60। নিচে হবে কত? 60। তাহলে এবার আমরা একটু কাটাকাটি করি দেখি তো। কাটাকাটি করলে এখানে কাটলাম, এখানে কাটলাম, 5 12 60, তাহলে এখানে কত হচ্ছে? 12। এখানে কত পাচ্ছি? 12। তাহলে এখানটা আমরা যদি করি 1/f ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস আছে, আর উপরে আছে 1, নিচে আছে কত? 12 দুগুণ আছে কত হবে? 24। তাহলে এবার এটাকে উল্টায় দাও, এফ ইজ ইকুয়াল টু কত হবে? -24। একক কোনটা হবে? সবগুলা কিসে বসাইছি বলো তো? এই যে দেখো R1 R2 কিসে বসাইছি? সেন্টিমিটারে। তাহলে আনসার কত হবে? সেন্টিমিটারে, -24 সেন্টিমিটার। -24 সেন্টিমিটার, -24 সেন্টিমিটার কোনটা? এই যে এইটা। এটা কি আসলে বললাম না, ঠিক আছে? -24 সেন্টিমিটার। দেখি আনসার মিলাই, চলো। এই যে সি নাম্বারটা আনসার মিলে গেল। ওকে, দেখি বলে দেওয়া আছে একটি চাকার জড়তার ভ্রামক দেওয়া আছে। জড়তার ভ্রামক মানে কি? আই দেওয়া আছে। চাকাটিতে এত রেডিয়ান পার সেকেন্ড, মানে হচ্ছে আলফা দেওয়া আছে, এত রেডিয়ান পার সেকেন্ড যদি ত্বরণ তৈরি করতে হয় বা কৌণিক ত্বরণ তৈরি করতে হয়, তাহলে কতটুকু টর্ক দিতে হবে? টর্ক ইজ ইকুয়াল টু আমরা কি জানি? টাউ ইজ ইকুয়াল টু আমরা জানি, আমি জাস্ট এমনি মাথায় রাখি, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এ। তাহলে এফটা কি হবে? এফ হচ্ছে আমাদের নর্মালি রৈখিকের ক্ষেত্রে সেটা হবে আমাদের টর্ক। এটা হচ্ছে আমাদের ভরটা রৈখিকের ক্ষেত্রে, কৌণিকের ক্ষেত্রে হবে সেটা আই, জড়তার ভ্রামক। এটা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণ, এটা হবে আমাদের কি হবে? কৌণিক ত্বরণ। তাহলে টাউ ইজ ইকুয়াল টু আমরা জানি আই ইন্টু আলফা। তাহলে বলতো টর্কের জন্য আই কত হবে? আই দেওয়া আছে, জড়তার ভ্রামক দেওয়া আছে 10। আলফা কত দেওয়া আছে বলতো? আলফা সেটা হচ্ছে আমাদের কি বলতো? কৌণিক ত্বরণ, সেটা কত আছে? 10। তাহলে শেষ, এই যে 100। একক কি হবে? একক হবে আমাদের নিউটন মিটার। একক কি হবে? কত? একক কত হবে? নিউটন মিটার। তাহলে এখানে 100, মানে এটা সবচেয়ে সহজ। 10 আর 10 গুণ করলে কত হবে? 100। ওকে, বলে দেওয়া আছে দুইটি হালকা মৌল একত্রিত হয়ে একটি ভারী মৌল ঘটনের প্রক্রিয়াকে কি বলে? মানে এটা কি বোঝানোর দরকার আছে কি? মানে দেখো, ছোট একটা বড় একটা পরমাণু আছে, এটা যখন ভাঙা শুরু করে, সাপোজ হচ্ছে ভাঙলো, ওটাকে আমরা বলি ফিশন। ওটাকে আমরা কি বলি? ফিশন। ভাঙা মানে পিষে ফেলার মতো চিন্তা করতে পারো। আবার ছোট ছোট টুকরাগুলা যখন একসাথে জোড়া লেগে যে কোনো একটা পদার্থ তৈরি করে, নতুন একটা বড় একটা পরমাণু তৈরি করে, ওটাকে আমরা বলি ফিউশন। সো সেটাই বলছে, সেটা কি বলতো? নিউক্লিয়ার ফিশন না, ফিউশন। একত্রিত হয়ে না, হ্যাঁ ফিউশন। ওকে, ডান। দেখো বলে দেওয়া আছে 3 কেজি পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এন্ট্রপির পরিবর্তন কত? ঠিক আছে, সো এন্ট্রপির ক্ষেত্রে আমরা দুইটা জিনিস জানতাম। যদি কখনো এমন হয় যে তাদের আসলে তাপমাত্রা চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে একটা সূত্র। যদি কখনো দেখি যে তাপমাত্রা চেঞ্জ হয় নাই, সেক্ষেত্রে আরেকটা সূত্র। সো এখানে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার চেঞ্জ হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে গেছে, এন্ড পানি, শুধুমাত্র পানি। তাহলে এখানে আমাদের কি হবে? টেম্পারেচার অবশ্যই চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে আমাদের এন্ট্রপির পরিবর্তনের জন্য আমাদের এস ইজ ইকুয়াল টু আমরা কি ছিল বলতো? এম এস লন T2 ভাগ হচ্ছে কত হবে? T1। এটা ছিল না সূত্র? হ্যাঁ, তাহলে এইখানে যদি আমরা একটু জিনিসগুলো বসাই দিই, তাহলে তো হয়ে যাচ্ছে না? এম এর মান কতটুকু নিয়ে কাজ করতেছি? সেটা হচ্ছে আমাদের 5 কেজি। এস এর মান কত? সেটা হচ্ছে আমাদের 4200। T2 এর মান কত? কোথায় নিয়ে গেছি বলতো? 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 10 প্লাস 273। আর T1 এর মান কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 প্লাস 273। শেষ। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে না? বাট প্রবলেম কি? ক্যালকুলেটর নাই ভাই। লনের ভিতরে এমন একটা অংশ দিয়ে রাখছেন ভাই, এটা ক্যালকুলেশন কেমনে করবো? সত্য কথা বলতে ক্যালকুলেশন করা খুবই টাফ।
ক্যালকুলেশন করা খুবই টাফ। মানে লনের ভিতরে 1 2 3 এর মানই মনে থাকে না, সেক্ষেত্রে আলটিমেটলি এটা কেমনে মাথায় রাখবো, মাথায় তো রাখার সম্ভাবনা নাই। সো এটার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এইটা আমাদের নর্মালি দেখবা যে বিভিন্ন হাজারি স্যার না, তো হাজারি স্যার তো কেমিস্ট্রি, ধরো হচ্ছে তপন স্যার, ইসাক স্যার, ইসাক স্যারের বইতে দেখবা এরকম অনুশীলন অনেকগুলো দেওয়া আছে। যারা মেডিকেলের প্রিপারেশন নেয় দেখবা অনেকেই দেখবা ইভেন ফার্সিটির প্রিপারেশন নেওয়া মানুষের জন্য অনুশীলনের ম্যাথগুলো করতে করতে এমন করে ফেলছে যে মুখস্থ হয়ে গেছে। সো যখন আলটিমেটলি দেখবা যে একদম ডাটা সহ হচ্ছে দেখবা যে পরীক্ষা উঠে দিছে। সো এইটা কারা পারবে, যারা আসলে অনুশীলনের ম্যাথগুলো মুখস্থ করছে। এখন আমি তোকে মুখস্থ করতে সাজেস্ট করবো? একদমই না। এই প্রশ্নটা বাদ দিয়ে চলে আসবে। আমি এক যে টিচার তোমাকে বলতেছি এই প্রশ্নটা বাদ দিয়ে চলে আসবে, ঠিক আছে? এই প্রশ্নটা পড়তে গেলে কেমনে করবা বলো তো? এখন এটা করতে গেলে দেখা যাচ্ছে যে তোমার আসলে এক তো টাইম লাগবে, প্লাস হচ্ছে অনেক কিছু নতুন জিনিস মুখস্থ করা লাগবে, নতুন জিনিস ইনপুট দেওয়া লাগবে। এখানে দেখা যায় অনেকগুলো যেগুলো ইনপুট দেওয়ার কথা ছিল ওইগুলো দিবা না। তাও তোমাকে আমি জাস্ট বলে রাখি যে আমরা এখানে এই পার্টটুকু দেখতে পাচ্ছি কত, 0 + 273, এখানে পাচ্ছি 288, তাই না? 288 83, আর এটা হচ্ছে আমাদের 273, তাই তো? আচ্ছা, সো এখন আমরা জানি যে লন 1 এর মান কত? 0। লন 1 থেকে যত বাড়তে থাকবে ওই মানটা তত বাড়তে থাকবে। লন 273 ভাগ হচ্ছে 283, 283 ভাগ 273 কত হবে? কত হবে বলতো? 1 এর চেয়ে একটু বেশি হবে না? 1 এর চেয়ে বেশি হবে, 1 পয়েন্ট সামথিং হবে। তাহলে আলটিমেটলি আমাদের লনের মান কি 0 হবে না? 0 থেকে একটু বাড়বে। সো আলটিমেটলি দেখা গেছে যে এইটা আসলে আমাদের 0 থেকে একটু বাড়ে, 0 থেকে বেড়ে 0.035 এরকম কিছু একটা হয়। তো আর এই পার্টটুকু যদি ক্যালকুলেশন করি, দেখো তো আমাদের এখানে এই দুইটা যদি গুণ করে দিই, এই দুইটা গুণ করলে কত হবে? 0 0 আছে, তারপর 5 × 10 7 1, তারপর 4 5 20, 21, ঠিক আছে? ওই 21 সাথে দেখবা, না কি করলাম, হ্যাঁ এরকমই তো। ও সরি, এটা 5 কেজি কেন বলতেছি, ছি, এটা 5 কেজি না তো, এটা 3 কেজি দেওয়া আছে। এজন্যই তো বলি বয়স হয়ে যাচ্ছে তো। এটা হচ্ছে 3। তাহলে আলটিমেটলি আমাদের গুণ যদি করি তাহলে আমাদের 3 4 এটা হয়ে গেছে 0, আর হচ্ছে 3 2 6, 3 4 12, এরকম কিছু একটা, ঠিক আছে? এরকম কিছু একটা, এটার সাথে আলটিমেটলি 0.035 এরকম কিছু একটা গুণ করতে হয়। সো দেখতে পাচ্ছ 3 যদি আমরা গুণ করে দেই তাহলে 3 6 18, হাতে আছে কত? 1 3 12 36 37, গুনটুন করলে দেখবা যে একটু বাড়ছে, 37 আছে, একটু বাড়ছে মানে হচ্ছে এই যে 400 কাছাকাছি হবে। আর এটা দেখতে পাচ্ছ 0.0 সামথিং আছে, আর এখানে আমাদের 0 0 আছে, এগুলো কাটাকাটি চলে যায়, 400 কাছাকাছি হবে। তো 400 কাছাকাছি হলে আমাদের আনসার হবে এটা হওয়ার কথা। সো পার্সোনালি যেটা বললাম, যেসব ম্যানে খুব একটা মাথা ঘামানোর কিছু নাই, মুখস্থ করারও কোনো দরকার নেই, একটু মাথা রাখতে পারো যে 0 এর চেয়ে একটু বেশি হবে, 0.35 এরকম কিছু একটা হবে আর কি। এই হচ্ছে কথা, ঠিক আছে? সো আমরা একটু আগেই আমরা আনসার একটু মিলাই নিই, দেখো হ্যাঁ আনসারটা মিলে গেল। আচ্ছা, যাই হোক, সো বলে দেওয়া আছে যে বৃত্তাকার পথে 72 কিলোমিটার/আওয়ার সমদ্রুতিতে চলমান কোনো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ, দেখি আমি একটু দাগাই। কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে 1 মিটার/সেকেন্ড স্কয়ার। বৃত্তাকার পথে ব্যাসার্ধ যেটা আছে আমাদের আরটা কত সেটা বের করতে বলছে। আর হচ্ছে আমাদের বৃত্তাকার পথে ভেলোসিটি দেওয়া আছে, ঠিক আছে? তো সবার আগে ভিটা একটু বের করি। ভি কত দেওয়া আছে বলো? 72 কিলোমিটার/আওয়ার। সো আশা করি এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। 72 কিলোমিটার মানে কত? 20 মিটার/সেকেন্ড। মনে না থাকলে কি করবা? 72কে কত দ্বারা ভাগ দিবা? 3.6 দ্বারা ভাগ দিয়ে দিবা। ঠিক আছে? 3.6 দিয়ে ভাগ দিলে দেখবা যে 20 মিটার/সেকেন্ডই হয়েছে। ঠিক আছে? ওকে। সো আমাদেরকে যেটা বলছে যে কেন্দ্রমুখী ত্বরণ মানে কি বলতো? কেন্দ্রমুখী ত্বরণ মানে হচ্ছে আমাদের এ ইকুয়াল টু আমরা কি জানি? ভি স্কয়ার ভাগ হচ্ছে কত? আর। জানি। এবার বলো আমাদের এ কত দেওয়া আছে? 1। ভি কত দেওয়া আছে? ভি হচ্ছে 20 স্কয়ার ভাগ হচ্ছে আমাদের আর কত? আর হচ্ছে আমাদের কি বলে দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে। কত দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ কত দেওয়া আছে? আর। এই তো আর। তাহলে আমরা যদি আর গুণ করে দিই তাহলে হচ্ছে আর ইকুয়াল টু কত হবে? 20 স্কয়ার। 20 মানে কত? 20 স্কয়ার মানে কত? 400 মিটার। কত হবে? 400 মিটার। এই যে 400 মিটার। 400 মিটার। ওকে। সো বলছে যে বায়ুর প্রতিসরাঙ্ক, পানি এবং কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে বায়ুর সাপেক্ষে আর কি, পানি এবং কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। বলছে যে কাচের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত? ঠিক আছে? সো আমাদের কাছে কি ডাটা দেওয়া আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে আমাদের বায়ুর সাপেক্ষে, বায়ুকে আমরা বলবো ইয়ার রাখলাম এখানে, আর ইটা রাখলাম এখানে, ঠিক আছে? ওকে। বায়ুর সাপেক্ষে আমাদের পানির প্রতিসরাঙ্ক, পানি মানে কি? ওয়াটার। এটা কত দেওয়া আছে বলতো? এটা দেওয়া আছে কত? 4/3। ওকে। এরপরে বায়ুর সাপেক্ষেই, মানে এই যে ইয়ারের সাপেক্ষেই আমাদের যদি কাচ মানে কি? গ্লাসের প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে? সেটা হচ্ছে আমাদের 3/2। এই যে 3/2 আমাদেরকে বের করতে হবে কি? আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের কাচের সাপেক্ষে, মানে গ্লাসের সাপেক্ষে
গ্লাসের সাপেক্ষে পানি, পানি মানে কি ওয়াটার, এটা বের করতে হবে। কি বের করতে হবে? এইটা বের করতে হবে, ঠিক আছে? সো এটাকে তুমি অনেকভাবে চিন্তা করতে পারো, বাট আমি যেটা নর্মালি চিন্তা করি আর কি, যে দেখো আমাদের প্রথমে লাগবে গ্লাস, তো আমি একটা প্রথমে গ্লাস দিলাম, ঠিক আছে, গ্লাস দিয়ে ইটা দিলাম, ঠিক আছে। এখন আমি দেখবো যে গ্লাসের সাথে আমাদের কোনটা ডাটা দেওয়া আছে। দেখো তো এইটা কিন্তু গ্লাসের কিছু নাই, গ্লাসের ডাটা দেওয়া আছে এইটাতে। তাহলে আমরা এটা কি করি, আমরা লিখে ফেলি গ্লাস আর এখানে এ, যদি উল্টা লিখছি তাও আমরা রাখলাম ইনটু, এরপরে লাস্টে কি লাগবে, ওয়াটার। তাহলে আমি কি করব, এখানে ইটা লিখলাম, এখানে ওয়াটার লিখলাম। দেখি এখন ওয়াটারের সাথে কোনটা সম্পর্কিত, দেখো তো এই যে ওয়াটারের সাথে সম্পর্কিত এইটা, ওয়াটারের সাথে সম্পর্কিত এইটা, তাহলে এইটা কিন্তু ঠিকই দেওয়া আছে। দেখো এটা আমাদের দেওয়া আছে না, ওয়াটারটা লাস্টে, এই হচ্ছে আমাদের এটা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাহিনী, ঠিক আছে। সো এইটা লিখলেই তোমার মোটামুটি ডান, এটা লিখলে কি মোটামুটি ডান। তুমি এভাবে চিন্তা করবা যে আমাদের এ কাটা যাবে, এ কাটা যাবে, এখানে একটা আছে, এখানে একটা আছে, মানে একটা বামে ডানে আছে, একটা বামে আছে, কাটাকাটি চলে যাবে। কাটাকাটি চলে যায়, শুধু থাকবে হচ্ছে গ্লাস ওয়াটার, যে গ্লাস ওয়াটার থাকবে, ঠিক আছে। এখন প্রবলেম যেটা হইছে কি, এই ডাটাটা দেওয়া নাই, ঠিক আছে। সো এই ডাটাটা কি হবে জানো, যে গ্লাসের সাপেক্ষে এয়ারের প্রতিসরাঙ্ক, সেটা ইকুয়াল হবে আমাদের উল্টা 1 ভাগ হচ্ছে কি এ ইটা জি, বুঝছো? এটা ইকুয়াল কত হবে জানো, এইটার উল্টা। তাহলে এইটা তো দেওয়া আছে, দেখো তো এ ইটা জি কত দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের কত দেওয়া আছে 3/2। তাহলে 1 ভাগ হচ্ছে কত হবে 3/2 যদি করি তাহলে কত হবে 2/3, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখলাম যে এটা যেগুলো কত দেওয়া আছে 2/3, আর এটা কত দেওয়া আছে এটা ডাব্লিউ সেটা দেওয়া আছে 4/3। তাহলে 4/3 করলাম, তাহলে কত দেখতে পাচ্ছি, উপরে দেখতে পাচ্ছি 4 দুগুণে 8, নিচে দেখতে পাচ্ছি 9, তাহলে 8/9 কত দেওয়া আছে 8/9। 8/9 কত দেওয়া আছে, সেটা হচ্ছে সি নাম্বারটা। দেখো এক্স্যাক্টলি মিলে গেছে। এরপরে দেখি বলে দেওয়া হচ্ছে কোনো ধাতব পৃষ্ঠের উপর অতিবেগুনি রশ্মি যদি আপতিত হয় তাহলে আমাদের নির্গত কোন কণা কোনটি, সেটা আমরা মডার্ন ফিজিক্সে দেখছিলাম। সেটা কি বলতো, আইনস্টাইনের যে আইনস্টাইন যে আমাদের দেখাইছিল, সেটা হচ্ছে আমাদের যে আলো যে তড়িৎক্রিয়া আছে সেটা আমাদেরকে দেখাইছিল, যে আমাদের কোন একটা জিনিসের উপর যদি আলো পড়ে শক্তিশালী যদি আলো পড়ে, তাহলে আমাদের কার্যাপেক্ষক যদি আমরা সম্পূর্ণ করতে পারি, সূচন কম্পাঙ্কের যদি বেশি হয়, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেখান থেকে আমাদের ইলেকট্রন নির্গত হয়। ইলেকট্রনটা যদি প্রবাহিত করতে পারি, সেটা আমাদের তড়িৎ প্রবাহ তৈরি করে। সো আলটিমেটলি আমাদের এখানে আসলে তেমন বোঝানো তেমন কিছু নাই, জাস্ট মাথায় রাখবো এই ফোটনটা কি করে ইলেকট্রনকে ধাক্কা দিয়ে ইলেকট্রনটা বের হয়ে যায়। তাহলে আমাদের কি হইতে পারে বলতো, নির্গত কণা কোনটা, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন। এরপরে একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য আর বিন্দু দ্বয়ের মধ্যে পথ পার্থক্য যেটা আছে সেটা আমাদের কত হবে। সো আমরা মুখস্থ করবো একটা জিনিস, সেটা হচ্ছে পথ পার্থক্য কত হবে বলছে না, হ্যাঁ, তাহলে আমরা পথ পার্থক্য দিয়ে লিখি। পথ পার্থক্য ইকুয়াল টু হবে ল্যামডা ভাগ হচ্ছে আমাদের টোয়াইস পাই ইন্টু হচ্ছে কি বলতো দশা পার্থক্য, ঠিক আছে, পারবো না। পথ পার্থক্য ইকুয়াল টু ল্যামডা বাই টোয়াইস পাই ইকুয়াল হচ্ছে দশা পার্থক্য। তাহলে দেখি তো আমরা মিলাই দেখি দশা পার্থক্য কত দেওয়া আছে, কি দেওয়া আছে, একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কিছু তো দেওয়া নেই ভাই। আরে তাহলে তো কি দেওয়া হলো, তাহলে হয়তো বা পাই দেওয়া ছিল, পাই মনে হয় দেওয়া ছিল, এটা হয়তো বা পাই দেওয়া ছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না যেটা আসলে কি দেওয়া ছিল। এখানে একটা মিস্টেক হয়েছে, এটা মনে হয় পাই দেওয়া ছিল। সো পাই যদি দেয় তাহলে আলটিমেটলি আমাদের পাই আর পাই কাটা, তাহলে আমাদের দেখতে পাবো যে λ/2। λ/2 মানে কত, আনসার হচ্ছে বি নাম্বারটা। দেখি আমাদের আনসারটা মিলে কিনা। হ্যাঁ, আনসারটা মিলে গেছে। তাহলে আমাদের আনসার এখানে আমাদের দশা পার্থক্য যেটা হবে সেটা আমাদের পাই, আর বিন্দু দ্বয়ের পথ পার্থক্য হবে π/2, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার দেখো বলছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথ যেটা আছে সেটা আমাদের শক্তি দেওয়া আছে। বলছে যে দ্বিতীয় কক্ষপথের শক্তি কত, আমরা তো সূত্র জানি, সেটা হচ্ছে আমাদের কি বলতো EN যেটা আছে, EN ইকুয়াল উপরে থাকবে আমাদের প্রথম কক্ষপথের শক্তি ভাগ হচ্ছে আমাদের কত n², যদি হাইড্রোজেন হয়। আর হাইড্রোজেন যদি না হয় সেক্ষেত্রে আমাদের এখানে হবে n², উপরে থাকবে হচ্ছে কত Z²। জেড মানে কি, জেড মানে হচ্ছে আমাদের কি, জেড মানে কি বলো, জেড মানে হচ্ছে আমাদের সে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। সো হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা কত, সেটা হচ্ছে আমাদের 1 না, জেড হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা কত, সেটা হবে আমাদের 1। তাহলে এইটা যদি হয় আমাদের 1, তাহলে এইটা n কত হবে, n হচ্ছে আমাদের কত 2, দ্বিতীয় কক্ষপথের কথা বলছে 2, আর প্রথম কক্ষপথের শক্তি দেওয়া আছে কত 13.6,
13.6 মাইনাস 13.6, তাহলে আমার এটা হবে আমাদের এনটা কত হয়ে যাবে, দ্বিতীয় কক্ষপথের শক্তি। তাহলে এটা করো, তাহলে আলটিমেটলি আমাদের 2 যদি হয় এন, তাহলে আলটিমেটলি আমাদের আনসার কত হবে, উপরে থাকবে হচ্ছে আমাদের কত মাইনাস 13.6 আর নিচে হবে কত 2 স্কোয়ার, তাহলে কত হবে 4। এই তো, তাহলে এবার বলো তো এটা পারবা না ক্যালকুলেশন করতে, 3 4 12, তাহলে 3 পয়েন্ট সামথিং হবে, 3 পয়েন্ট সামথিং হবে, তাহলে 3 পয়েন্ট সামথিং বলতে আমাদের এই আনসারটা হওয়ার কথা। আর আমি করলাম না আর কি, তাও বসাই দিয়ে 3.4 ইলেকট্রোভোল্ট। এই তো আনসার মিলে গেল। আচ্ছা দেখো কি বলে দেওয়া আছে, কোন একটা বস্তুর গতিশক্তি কি করছি বলতো, গতিশক্তি আমি 30% বৃদ্ধি করা হলে, 30% কি করছি, বৃদ্ধি করছি, 30% করি নাই কিন্তু 30% বৃদ্ধি করছি, তাহলে আমাদের বলছে উক্ত বস্তুর ভরবেগ কতটুকু বাড়বে, ভরবেগ কি কতটুকু বাড়বে, ভরবেগ মানে হচ্ছে আমাদের পি কতটুকু বাড়বে সেটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, সো এটাকে তুমি চাইলে অনেকভাবে করতে পারো, ক্যালকুলেশন খাবি যাবি অনেক কিছু দিয়ে করতে পারো, বাট আমি অত ক্যালকুলেশন করতে যাবো না, ঠিক আছে, আমি একটু বেসিক কনসেপ্ট দিয়ে বোঝার চেষ্টা করবো। সো সাপোজ কোনো একটা বস্তু কি করছি, গতিশক্তি প্রথমে সাপোজ আমি চিন্তা করলাম 100% আছে, গতিশক্তি কত আছে, সবকিছু তো 100-এর চিন্তা করতেছি না, ফার্স্টে সাপোজ গতিশক্তি আছে 100, ওই 100 থেকে আমি কি করছি 30% বৃদ্ধি করছি, 30% বৃদ্ধি করলাম, 30% বৃদ্ধি করলাম, তাহলে কত হয়েছে 40%। তাহলে চিন্তা করতে পারি যে প্রথমে কাইনেটিক এনার্জি ছিল 100%, পরবর্তীতে কাইনেটিক এনার্জি হয়ে গেছে সাপোজ ই প্রাইম হয়ে গেছে কত 400, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি না এটা 4 গুণ হয়ে গেছে, বলতে পারি না যে কাইনেটিক এনার্জি 4 গুণ হয়ে গেছে, বলতে পারি না। তাহলে এই ডাটা থেকে আলটিমেটলি আমরা বলতে পারি যে ই কাইনেটিক যেটা আছে সেটা কি হয়ে গেছে 4 গুণ হয়ে গেছে, ওই কাইনেটিকের কত গুণ হয়ে গেছে 4 গুণ হয়ে গেছে, বলতে পারি না, বলতে পারি, ওকে ডান। এরপর আমাদের যেটা বলছে সেটা আছে তাহলে ভরবেগ কতটুকু বাড়বে সেটা বলছে, ভরবেগ কতটুকু বাড়বে, ভরবেগ কতটুকু হবে বলে নাই, কতটুকু বাড়বে বলছে। সো এটার জন্য আমাদের কনসেপ্ট যেটা আমরা জানি, কাইনেটিক এনার্জির সাথে সম্পর্ক কিভাবে জানি, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আমরা জানি যে হাফ এম ভি স্কোয়ার, এরপর আমরা জানি কি করতে হয় বলতো, এম দ্বারা উপরে গুণ করতে হয়, নিচে ভাগ দিতে হয়, না উপরে গুণ করতে হয় নিচেও গুণ করতে হয়, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাই যে নিচে থাকবে আমাদের টয়েস এম, উপরে থাকবে এম স্কোয়ার ভি স্কোয়ার, আর এম ভি মানে কি ভরবেগ, তাহলে এখানে থাকবে হচ্ছে পি স্কোয়ার। তারপর এখান থেকে আমরা খুব ইজিলি বলতে পারলাম যে ই কে ইজ প্রপোর্শনাল টু আমাদের পি স্কোয়ারের সমানুপাতিক, ঠিক না? আচ্ছা এবার দেখো তো আমরা কি করবো বলতো, এই কাইনেটিক এনার্জিকে এটাকে তারপর আমাদের লাগবে তো ভরবেগ, তাই না? ভরবেগ যদি লাগে তাহলে আমরা যদি চিন্তা করি তাহলে এখান থেকে আমরা কি চিন্তা করতে পারি যে আমাদের পি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু ইকে, এটাও চাইলে লিখতে পারি। তারপর এখান থেকে ভাই লিখতে পারি যে পি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার ইকে, এটা চাইলে লিখতে পারি। পি ইজ প্রপোর্শনাল টু কি লিখতে পারি, রুট ওভার ইকে লিখতে পারি। আচ্ছা, সো আমরা কি করছি বলতো, আমরা কি করছি কাইনেটিক এনার্জিকে 4 গুণ করছি। সো কাইনেটিক এনার্জিকে যদি আমরা 4 গুণ করে দেই, 4 গুণ যদি করতে হয় তাহলে আমাদের এইটা কত গুণ হবে বলতো, দ্বিগুণ হবে না? কাইনেটিক এনার্জি যদি 4 গুণ হয়, 4 গুণ যদি হয় তাহলে এটা যদি মাঝখানে যদি 4 গুণ হয় তাহলে আমাদের রুট যদি করে দিই তাহলে কত হবে 2, তাহলে আমাদের এই পার্টটুকু কত গুণ হয়ে যাবে বলতো, দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এটা আমরা এইভাবে চিন্তা করতে পারি। প্লাস এখান থেকেও আমরা চিন্তা করতে পারি যে আমাদের ই কে কাইনেটিক কত হবে, কাইনেটিক আছে কত 4 গুণ, তাহলে এইটা যদি 4 গুণ করতে হয়, এই পার্টটুকু যদি আমাদের কত গুণ করতে হবে 4 গুণ, আমাদেরকে বললাম 4 গুণ করতে হয়, তাহলে এই পার্টটুকু কত গুণ করতে হবে, টোয়াইস পি করলেই তো হচ্ছে, টোয়াইস পির উপর যদি স্কোয়ার করে দিই তাহলে কত হবে, এটা আমাদের 4 পি স্কোয়ার হবে, তাহলে তো 4 গুণ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ সেটাই বলতেছি আর কি। সো আমাদেরকে পি কে যদি দ্বিগুণ করে দেই তাহলে তো সেটা আমাদের ই কে 4 গুণ হয়ে যাচ্ছে। সো এটা ভেবে মাথা রাখবা আর কি, ঠিক আছে? সো আর তুমি যদি চাও যে না আসলে আমাদের যে কনস্ট্যান্ট ধরে আসলে অনুপাত আকারে লিখবো তাও এনাফ, তাহলে আমরা দেখতে পাবো কি বলতো, আমাদের পিটা বা ভরবেগটা কয় গুণ হবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এবার আমাকে বলো, ভরবেগ যদি প্রথমে এখানে যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে ভরবেগ যদি প্রথমে 100% হয়, দ্বিগুণ করে দেওয়া মানে কি এটা হয়ে গেল 20%, 200%। তাহলে এখন এটার মধ্যে ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হচ্ছে 100%। তাহলে আমাদের বাড়াইতে হবে কত, ভরবেগ কতটুকু বাড়বে সেটা হচ্ছে আমাদের 100%। ব্যাপারটা বুঝতে পারছো? তোমাকে আমি আরেকবার একটু বুঝাই দিই, রিক্যাপ করে দিই। আমাদেরকে বলছে যে 30% বৃদ্ধি করবো কোনটা, গতিশক্তি, প্রথমে 100%, তাহলে পরে 30% বৃদ্ধি করলে 40%, তাহলে আমরা দেখতে পাবো ইকে 4% বৃদ্ধি পাবে, ইকে 4 গুণ হয়ে যাবে। সো এবার আমরা এই সূত্রটা দেখলাম যে ইকে যদি এইটা যদি ভাই 4 গুণ হইতে হয় তাহলে এইটা হইতে হবে কত, দ্বিগুণ, তাহলে দ্বিগুণ হলে এটা স্কোয়ার হলে 4 হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি দ্বিগুণ করতে হয় তাহলে আগে সাপোজ চিন্তা করলাম 100 ছিল, দ্বিগুণ করলে কত হবে 200, তাহলে ডিফারেন্স কত 100, তাহলে এই যে পার্সেন্টেজে প্রকাশ হয়ে গেল 100। তাহলে দেখি তো আনসারটা মিলাই, দেখো এক্স্যাক্টলি মিলে গেছে। সো এইভাবে এত ইজিলি চিন্তা করলে মোটামুটি এনাফ, আর লাগবে না। আগেই দেখি বলে দেওয়া আছে
সাম্যাবস্থার হুইস্টন ব্রিজের গ্যালভানোমিটারে প্রবাহের মান কত হবে? সাম্যাবস্থা মানেই হচ্ছে গ্যালভানোমিটার দিয়ে কোনো ধরনের আসলে কি যাবে না, তড়িৎ প্রবাহ যাবে না, এটা আমি আর ডিটেইলসে বলাইলাম না। সাম্যাবস্থা মানেই হচ্ছে তোমাদের এই যে পি বাই কিউ এস বাই আর, পি কিউ এস আর, ঠিক আছে। সো এটা যখনই দেখবো যে সাম্যাবস্থায় চলে আসছে, তখন আলটিমেটলি গ্যালভানোমিটার কি কোনো ধরনের প্রবাহ দিবে না, তখন সেই দিক দিয়ে তারে কোনো তড়িৎ প্রবাহে যাবে না, তখন তার কি হবে, তার হবে গ্যালভানোমিটার প্রবাহের মান কত হবে, 0 হবে, কোনো বিক্ষেপই দিবে না গ্যালভানোমিটার। বলছে এটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে উহার দোলনকাল কত? সরল দোলকের দোলনকালের সূত্র কি ছিল? টি ইজ প্রপোর্শনাল টু আমাদের টোয়াইস পাই রুট ওভার কত ছিল, এল ভাগ কত হবে জি। এখন আমরা যদি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাই, পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এই জি যেটা আছে ওই জি কত হয়ে যাবে, 0। 0 যদি হয় সামথিং বাই 0 ইজগুলো কত হবে, ইনফিনিটি। ইনফিনিটি যদি হয় তাহলে আমরা বলে দিতে পারি সরল দোলনকাল কত হবে, অসীম হয়, অসীম হইল। ওকে, দেখি কি কি দেওয়া আছে। বলে দেওয়া আছে এত ওয়াট হিটারকে এত ভোল্ট লাইনে 1 ঘন্টা মনে বা সামথিং কোন একটা ঘন্টার মধ্যে সংযুক্ত করা হলো, তাহলে ওই হিটারে তড়িৎ প্রবাহ কত? আমাদের ওই ঘন্টাটা কাজও লাগবে না, দেখি আমরা জানি পি ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভি ইন্টু আই। এবার আমাদের লাগবে কি বলতো, আমাদের লাগবে হচ্ছে আই, তড়িৎ প্রবাহ লাগবে, আই ইজ ইকুয়াল টু আমরা জানি পি ভাগ ভি, ঠিক আছে। এবার ডাটা বসাইতে পারবো না বলতো, আমাদেরকে ওয়াট দেওয়া আছে কত, 1200, ভোল্ট কত দেওয়া আছে, এটা কত দেওয়া আছে 120, তাহলে বলো কত হবে 120 ভোল্ট, তাহলে কত হয় বলো তো। এটা যদি না পারো ভাই তাহলে লজ্জা। আই ইজ ইকুয়াল টু কত হবে 10 এম্পিয়ার, কত আছে 10 এম্পিয়ার, 10 এম্পিয়ার কত, এই যে ডি নাম্বারটা দেখি, এই যে 10 এম্পিয়ার। দেখি বলে দেওয়া আছে এম এর মান কত হলে, এবার আসছে ভেক্টরে, এম এর মান কত হলে ভেক্টর এ আর বি এবং সি একটি সমকোণী ত্রিভুজ তৈরি করবে। কি বলছে, এ একটা দেওয়া আছে, বি একটা দেওয়া আছে, বলছে সি আর একটা দেওয়া আছে, বলছে তারা আসলে কি তৈরি করবে বলতো, সমকোণী ত্রিভুজ তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, সো এখন এই সমকোণী ত্রিভুজ তৈরি করার জন্য আমাদের কি কি করা লাগবে দেখি তো। সমকোণী ত্রিভুজ তৈরি করার জন্য আমাদেরকে অনেক কিছু চিন্তা করা যেতে পারে, যে সাপোজ আমি তোমাকে এই সমকোণী ত্রিভুজটা তৈরি করে দেখাই, এই একটা সমকোণী ত্রিভুজ। সো আমাদেরকে যদিও সমকোণী ত্রিভুজের এ বি এবং সি কোনোটা কিছুই বলে দেওয়া নেই, সো আমরা ধরে নিব যে সাপোজ হচ্ছে এইটা সাপোজ হচ্ছে আমাদের এ, এইটা সাপোজ হচ্ছে আমাদের কি বি, বা নর্মালি আমরা এখান থেকে শুরু করতে পারি, সাপোজ হচ্ছে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে কত বি, এটা কত হবে সি, এভাবে চিন্তা করতে পারি, এ বি সি চিন্তা করতে পারি। তো এখন সাপোজ আমি চিন্তা করলাম যে এ বি আর সি যদি হয়, তাহলে আমাদের এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে বলতো, এ আর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, এ আর বি এর মধ্যবর্তী 90 ডিগ্রি হবে। তাহলে এখন এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি করে ফেলতে পারি, ডট গুণফল করে দিতে পারি না, ঠিক আছে। তো যদিও বললাম না এটা একটু কনফিউজিং, যে আসলে এখানে আমাদের কোনটা এ কোনটা বি কোনটা সি বলে দেওয়া নাই, তাও আমরা ধরে নিতে পারি সাপোজ আমরা এখান থেকে শুরু করলাম, এ এদিক বরাবর গেল, এরপরে বি এদিক বরাবর গেল, সি হচ্ছে এদিক বরাবর গেল, তাহলে আমাদের এ আর বি এর মধ্যবর্তী কোণ স্টিল এখানেও এমনিও 90 ডিগ্রি হলো। তাহলে 90 ডিগ্রি হলে তার ডট গুণফল কত হবে, ডট গুণফল কত হবে 0 হবে। তাহলে ডট গুণফল করে দেখি, ডট গুণফল করে দেখলে আনসার মিলে যাওয়ার কথা। সো দেখো এ আর বি এর যদি ডট গুণফল করি সেটা কত হবে, এ ডট বি ইজ ইকুয়াল টু কত হবে 0। তাহলে দেখি এ এর একক সহগগুলো দেখি, এখানে দেখতে পাচ্ছি এম, এখানে দেখতে পাচ্ছি 1, তাহলে কত হবে এম। এরপরে এখানে আছে -2, এখানে আছে কত -3, তাহলে কত হবে -2 -3 প্লাস জের কথা যদি চিন্তা করি সেটা হচ্ছে সরি কে ক্যাপের যদি চিন্তা করি 1, আর এখানে কত 5, তাহলে 1 × 5 ইজগুলো কত হবে 0। তাহলে দেখি তো এখানে আছে আমাদের এম, আর এটা করলে 3 × 6 6, আর এখানে দেখতে পাচ্ছি কত 5, তাহলে কি মিললো না, তো 0। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাবো যে এম ইজগুলো হচ্ছে কত 11 -11, তাও মিলে নেই, মিলছে কি মিলে নেই, ঠিক আছে। এবার আমরা যেটা চিন্তা করতে পারি যে দেখেন ভাই এ আর বি তো আচ্ছা, এবার আমরা দেখতে পারি যে বি আর সি কি। আমি জানি, আমি যে বললাম না এটা একটু কনফিউজিং, তো সো দেখো আমি একটা জিনিস চিন্তা করতে পারি, আমরা একটা জিনিস চিন্তা করতে পারি, আমরা চিন্তা করতে পারি অন্য একটা রূপে, অন্য একটা রূপ বলতে কি এইটা চিন্তা করতে পারি যে বি আর সি হচ্ছে লম্ব, এ হচ্ছে আমাদের অতিভুজ, এ আমার অতিভুজ, ঠিক আছে। সো এ যদি অতিভুজ হয় তাহলে এবার আমরা দেখার চেষ্টা করবো যে না ভাই এদের আসলে ডট গুণফল 0 কিনা, দেখি তো এটা 1 1 আর 2 গুণ করলে 2, তারপর -3 আর হচ্ছে 1, তাহলে -3, তারপর এটা 4 আর এটা কত 5, ঠিক
ঠিক আছে, তাহলে আমাদের 4 5 20 মাইনাস, না এটা তো জিরো না, এটা তো জিরো না, তাহলে এটা যদি জিরো না হয় তাহলে আমাদের বি আর সি আসলে এটা হইতে পারে না, এটা বি এটা সি এটা হইতে পারে না, এ এটা হইতে পারবে না। বি আর সি এর লব্ধি যেটা আছে, মানে বি আর সি এর ডট গুণফল যেটা আছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে জিরো হচ্ছে না, তাহলে এটা হবে না। তাহলে এবার আমরা এটা চিন্তা করতে পারি, এটা হইতে পারে সাপোজ এ, এটা সাপোজ অতিভুজটাই হইতে পারে বি, আর সি হইতে পারে এইটা, এরা দুইটা লম্ব হইতে পারে, এরা দুইটা কি লম্ব হইতে পারে, ব্যাপারটা বুঝতে পারছো? এ আর সি লম্ব হইতে পারে। তাহলে এ আর সি যদি লম্ব হয় তাহলে আমরা চিন্তা করে ফেলি, এ আর সি যদি লম্ব হয় এ ডট সি, এ আর ডি ডট সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এ কত দেখতে পাচ্ছি, এ হচ্ছে আমাদের এম ইন্টু কত হবে 2। এবার জে এর ক্ষেত্রে চিন্তা করতে পারে -2, আর ওইটার ক্ষেত্রে 1। এরপরে কে ক্যাপের কথা চিন্তা করতে পারি 1, আর এখানে কে ক্যাপের কথা চিন্তা করতে পারি -4, এগুলো কত হবে 0। তাহলে এখান থেকে আমরা চিন্তা করতে পারি 2m -2, আর এটা কত হচ্ছে -6, এগুলো কত হচ্ছে 0। তাহলে দেখি তো টোয়াইস m এগুলো ওই পাশে চলে গেলে 2 আর 4 6, তাহলে m এর মান কত হবে 3। দেখো তো এইটা কিন্তু ভাই মিলে গেছে, এটা কিন্তু কি মনে হয় তো মিলে গেছে নাকি, 3 তো মিলছে, 3 তো মিলছে, এই যে 3। ঠিক আছে, দেখি আমার আনসারটা মিলাই, এই তো। সো এই হচ্ছে কথা, একটু করে দেখতে হবে যে আসলে কোনটা এ কোনটা বি কোনটা সি। সো আমাদেরকে যেটা বললাম আরেকবার যদি পড়ে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ তৈরি করবে কিনা সেটা একদমই সবকিছু মিলাই দেখতে হবে আর কি। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের এ কে জায়গায় রাখছি, সি কে জায়গায় রাখছি, বি কে জায়গায় রাখছি, বি কে একদম অতিভুজে বসাই দিছি। ঠিক আছে, এর বসে দেখছি আনসারটা মিলে, এই হচ্ছে, তাহলে সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারবে। এভাবে করলে কিন্তু হবে না, এ আর বি যদি রাখো তাহলে কিন্তু আর হচ্ছে না। সো এই হচ্ছে কথা। সো আমরা যদি আগাই দেখি, বলে দেওয়া আছে যে 60 মিটার উঁচু থেকে একটি বল ফেলা হলো, অন্য একটি বল একই সময়ে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, কতক্ষণে তারা মিলিত হবে? সো কতক্ষণ পরে তারা মিলিত হবে বা কত সেকেন্ড পরে মিলিত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। টি সেকেন্ড পরে সাপোজ মিলিত হইলো, সাপোজ এটা আমি হচ্ছে একটা ভূমি এঁকে ফেলি, সো আমরা এই যে 30 মিটার পার সেকেন্ড বেগে 30 মিটার পার সেকেন্ড বেগে এটাকে নিক্ষেপ করছি, আর উপর থেকে একটা বস্তুকে আমি কি করছি 60 মিটার উপর থেকে ফেলে দিলাম। কত মিটার? 60 মিটার উপর থেকে, 60 মিটার উপর থেকে 60 মিটার উপর থেকে কি করলাম? ফেলে দিলাম। আচ্ছা, এই হচ্ছে কথা। হ্যাঁ, কতক্ষণ পরে মিলিত হবে এটা আমরা বের করবো। সো আমরা ধরে নিলাম যে এখানে যে একটা বস্তুকে নিক্ষেপ করতেছি না, বস্তুটা থেকে আঁকি নেই, তাহলে এই বস্তুটা সাপোজ হচ্ছে আমাদের এইটা, এই বস্তুটাকে কি করলাম? নিক্ষেপ করলাম, তখন সাপোজ হচ্ছে এরা মিলিত হইলো সাপোজ হচ্ছে এই জায়গায়, এরা সাপোজ হচ্ছে মিলিত হলো এই জায়গায়। সো ধরলাম যে এই এইচ মিটার যাওয়ার পরে তারা কি করছে? মিলিত হয়েছে। এই এইচ মিটার নিচে নামার পরে কি করছে? তারা দুইটা মিলিত হয়েছে। আচ্ছা, সো এখন আমরা ইকুয়েশনগুলো একটু লিখতে হবে, অবশ্যই ইকুয়েশনগুলো লিখতে হবে। ইকুয়েশনগুলো লিখলে মোটামুটি আসলে হয়ে যাওয়ার কথা। সো এইটাকে আমরা কি করলাম? এই জায়গায় রাখলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডাটাটা। সো প্রথমে উপরের বস্তুটার কথা যদি আমরা চিন্তা করি, উপরের বস্তুটা একদম প্রথম এই বস্তুটা যখন পড়তেছে, সো সাপোজ এই বস্তুটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, ওইটার ক্ষেত্রে আমাদের যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে আমাদের এইচ ইজগুলো কত দাও, এইচ ইজগুলো কত জানি, এইচ ইজগুলো আমরা জানি, বা এস ইজগুলো জানি ইউটি প্লাস হাফ এইচ জিটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ইউ কত? আদিবেগ কত? 0, ফালাই দিলাম তো শেষ। 0 প্লাস হাফ জিটি স্কোয়ার, হাফ জি ইন্টু টি স্কোয়ার, টি সময় লাগছে, এই তো শেষ। তো এটা তো এটাই এইচ ইজগুলো আমরা কি দেখলাম? সেটা হচ্ছে আমাদের হাফ জি টি স্কোয়ার, শেষ। আর কিছু লাগতেছে কি? না, প্রথম বস্তুর জন্য এটাই এনাফ, প্রথম বস্তুর জন্য কি এটাই এনাফ। এবার যাবো আমরা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, যেটা আসলে নিচ থেকে নিক্ষেপ করছি, যেটাকে কি করছি? নিচ থেকে নিক্ষেপ করছি। এখন ওই যেটাকে নিচ থেকে নিক্ষেপ করছি সেটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা ইজগুলো আমরা সাপোজ দিলাম যে এস ইজ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। বাট এখানে আমাদের পজিটিভ নেগেটিভ চিন্তা করতে হবে। ঠিক আছে, কারণ আমরা যখন উপরের দিকে নিক্ষেপ করছি সেটা হচ্ছে কি বলতো? সেটা আমাদের পজিটিভ, উপরের দিকে সাপোজ পজিটিভ ধরলাম, জি কোন দিকে? নিচের দিকে, এটা নিলাম। এস কোন দিকে? এসও কি উপরের দিকে, তাহলে এটাও পজিটিভ ধরলাম। তাহলে আমাদের এস কত? এই দূরত্বটা কত হয় বলতো? এই এতটুকু দূরত্ব কত হবে? এটা যদি এইচ হয়, পুরোটা যদি 60 হয়, তাহলে এই পার্টটুকু কত হবে? 60 ভাগ মাইনাস এইচ। এতটুকু এইচ
পুরোটা 60, তাহলে 60 মাইনাস এইচ না, তাহলে আমরা এস ইজগুলো কত হবে 60 মাইনাস এইচ, ইউ কত হবে 30 ইন্টু হচ্ছে কত টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই না? বলো তো হাফ জিটি স্কোয়ারটাকে আমরা কি দেখতে পাচ্ছি, এইচ না? হাফ জিটি স্কোয়ারটা কি দেখতে পাচ্ছি, দেখো তো উপরেই দেখতে পাইছি। এই হাফ জিটি স্কোয়ার ইজগুলো কত হবে এইচ হবে। তাহলে এইবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি আনসারটা পেয়ে যাচ্ছি না? দেখো তো হাফ জিটি স্কোয়ার ইজগুলো আমরা পাচ্ছি এইচ, তারপর এই এইচ আর এইচ তো এমনি কাটা যাচ্ছে, এইচ আর এইচ কাটা যাচ্ছে না, হ্যাঁ এই যে মাইনাস এইচ আর এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস এইচ কাটা, তো থাকলো কত 60 ইজগুলো কত পাচ্ছি 30 ইজগুলো পাচ্ছি কত 30 টি, তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি পাচ্ছি টি ইজগুলো কত হবে 20 সেকেন্ড। এই তো আনসার মিলছে কিনা? ছি মানে আমি না বুঝি না, বুঝছো, মাঝে মাঝে আমি আসলে নিজেই ভুল করে ফেলি। বাট একটা সুবিধা কি বলতো, সুবিধা কি অপশন আছে, সো অপশন যদি থাকে তাহলে তো ভুল করতে সমস্যা নাই, মানে কাছাকাছি তো কিছু করছি নাকি। দেখো মানে আমাদের 60কে 30 দ্বারা ভাগ দিলে 20 হয় না, 20 তো হয় আমার থিওরিতে আর কি। একটু মাফ করে দিও আর কি, 60কে আমি 30 দ্বারা ভাগ দিলে কত পাবো 2 সেকেন্ড, তাহলে আনসার কত হবে 2 সেকেন্ড। সো বুঝছো, করতে থাকবা, মিলে যাবে একদিন না একদিন মিলবেই। 2 সেকেন্ড না, হ্যাঁ এই যে 2 সেকেন্ড, এই তো বাপরে বাপ। সো 24-25 সালের আমরা একদম এক টানে মোটামুটি সবকিছু শেষ করে ফেলছি, বাট যতটুকু ডিটেলসে যাওয়া গেছে আমি ততটুকু ডিটেলসে যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? এই তো। সো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, আর আমার জন্য দোয়া করে, এর বাইরে কারো যদি কোনো সমস্যা থাকে চাইলে হচ্ছে আমাকে ইনবক্সে তো ম্যাথ সলভ করতে দিবেন অবশ্যই, বা গ্রুপে হচ্ছে মেসেজ দিয়ে হচ্ছে বলতে পারো যে ভাই এটা সলভ করে দেন বা একটু হেল্প করেন আর কি, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।